আসসালামু আলাইকুম, দিস ইজ MBBK, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তোমাদের সামনে উচ্চতর গণিতের পরবর্তী পর্ব, পার্ট 1 হয়েছে, 2 হয়েছে, এটা 3 নাম্বার পার্ট, তাই না? আচ্ছা, এই 3 নাম্বার পার্টে আমরা চেষ্টা করব মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বিশেষ করে তোমার গঘতে আসে না, এই গঘতে আসার মতো বেশ কিছু টপিক সলভ করে দেওয়ার চেষ্টা করো। আচ্ছা দেখো, তো এই জায়গায় তোমার বেশ কিছু একটা জিনিস আছে, সরলরেখা। সরলরেখা জিনিসটা বুঝি ভাইয়া, বলো তো সরলরেখা কাকে বলবো? সরলরেখা। আচ্ছা, সরলরেখা জিনিসটা কি? এই যে তোমার যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তো আমরা বুঝি, তাই না? আচ্ছা, এই যে এটা তো আমরা নর্মালি এই ক্ষেত্রে বুঝে থাকি যে এটা হইতেছে, এটাকে এক্স, এটাকে এক্স প্রাইম আকারে, এটাকে ওয়াই অ্যান্ড ওয়াই প্রাইম আকারে উল্লেখ করে থাকি, তাই না? অ্যান্ড এই ক্ষেত্রে তোমার যে কোনো স্থানাঙ্ক পেলাম, একটা হোক, দুইটা হোক বা একাধিক হোক, সেই স্থানাঙ্ক অনুসারে মনে করো যে এটা একটা স্থানাঙ্ক পাইলাম, যে এইদিকে গেল 2 বরাবর, উপরে গেল 3 বরাবর, তার মানে কী হবে? মোটামুটি এটা হবে না? এদিকে গেলো 2 বরাবর, এদিকে গেলো 3 বরাবর, তাহলে এই দিকে যদি 3 বরাবর যায়, তাহলে এই স্থানাঙ্কটা কী বলি ভাইয়া? 2,3 তাই বলি, তাই না? অ্যান্ড সেমভাবে এটাকে যদি আরও সামনে যায়, মনে করো 4, 6 গেছে, তাহলে এই বরাবর হবে না? 4,6 এই যে এগুলো গেল। সো এগুলো আরও হোক, তারপর এই দিকে যদি আবার বলি যে -2, -3, তার মানে মনে করি এটা হবে যে -2, -3। এখন আলটিমেটলি এই যে এটা একটা কী পাবো বলো তো? এগুলো যদি মিলাই দিই তাহলে কী পাবো? এই যে এটা একটা এইরকম একটা সরলরেখা পাবো না, বলো? এখন এই যে সরলরেখা, সেই সরলরেখার ঢালটা কি? ঢাল মানে বুঝি ঢাল জিনিসটা হইতেছে, দেখো এই যে এখানে যদি আমরা যে একটু বলি, এই যে এখানে এই এক্স অক্ষ আছে না, এক্স অক্ষ, এই মেইন অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে তার অনুপাত, এটাকেই বলা হয় ঢাল। তাহলে এখানে একটা তো কোণ পাবো, মনে করো এটার মান কত? এটার মান মনে করো 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি। তাহলে এই যে এটার মধ্যে ঢাল, তাহলে ঢালটা কী হবে জানো? এই ক্ষেত্রে মূল অক্ষের সাথে, কোন অক্ষের সাথে ভাইয়া? এটা এক্সের পজিটিভ অক্ষ না, আর এটা এক্সের নেগেটিভ অক্ষ। সবসময় আমরা প্রত্যেকটা কোণ বা ঢাল হিসাব করবো কিসের সাপেক্ষে? এক্স অক্ষের পজিটিভের সাথে। তার মানে এখান থেকে এই ঢালটা হচ্ছে এটা, তার মানে আমরা বলতে পারি ঢাল, দেখো কারণ ঢাল জিনিসটা কি বলতো? ঢালকে প্রকাশ করা হয় এম দ্বারা, কি দ্বারা? এম দ্বারা। ওকে, ঢাল এম ইজ ইকুয়াল, আমরা যদি বলি সংক্ষেপে যদি বলি সেটা বলবো ট্যান থিটা। কি বলতো? ট্যান থিটা মানে কি বলতো? এই যে দেখো এখানে যদি আমরা দেখি, এই দিক ছিল, আলটিমেটলি মনে করে এটা পাইলাম, এটা যদি আমি পাই, তাহলে এই যে ট্যান থিটা কাকে বলি বলতো? ট্যান থিটা মানে কি? লম্ব ভাগ ভূমি। তার মানে আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল জানি, ট্যান থিটা মানে হইতেছে লম্ব ভাগ ভূমি, তাই না? লম্ব ডিভাইডেড ভূমি, এই যে বুঝতে পারছি না? তার লম্ব ডিভাইডেড ভূমি যদি হয়, তাহলে এইটুকু এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা, এটা হচ্ছে লম্ব, ভূমি কোণটা এটা, তাই কিনা? তার মানে আমরা আলটিমেটলি এমটা কি বলতে পারি? এম ঢাল ইজ ইকুয়াল কি? এই ট্যান থিটা দ্বারা কি বোঝায়? অনুপাত বোঝায় না? কিসের অনুপাত? এই উপর লম্ব বরাবর আর নিচে ভূমি। লম্বর মান কত ছিল? 3, ভূমির মান কত ছিল? 2। তাহলে এম ইজ ইকুয়াল হবে 3/2, বুঝছি? অ্যান্ড তারপর এটা তো 3, 2 তো একটার মান দিলাম, কিন্তু প্রকৃতপক্ষে সবসময় কি মান দিয়ে বোঝাইলে কি সঠিক হবে? কারণ এই যে জিনিসটা 2 যেটা বোঝাইছি, এটা তো একটা এক্সের মান, তাই না? আর ওয়াই এটা যেটা বোঝাই, এটা কিসের মান? ওয়াইয়ের মান না ভাই? এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান। সো আলটিমেটলি আমরা যেটা বলতে পারি এম, যে ঢাল ইজ ইকুয়াল কি? ওয়াই ডিভাইডেড এক্স, বুঝছি? তাহলে ঢাল কাকে বলবো ভাইয়া? ঢাল হচ্ছে ওয়াই ডিভাইডেড এক্স। আর আবার বলতে পারি ঢাল ইজ ইকুয়াল ট্যান থিটা। আর ট্যান থিটা মানে কি? লম্ব ভাগ। আর লম্ব কি? লম্ব মানে তো ওয়াইয়ের মান, ভূমি মানে কিসের মান? এক্সের মান, বুঝছি আলটিমেটলি। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে সরলরেখার ঢাল কেমনে নির্ণয় করতে হয় সেটার উপর বেস করে কীভাবে আমরা সরলরেখার সমীকরণে যাবো আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো। ওকে, দেখো আশা করি এটা বুঝতে পারছি না ভাই? আচ্ছা, বুঝছি। দেখো পরবর্তী অংশটি যদি আমরা দেখি, এই যে এখন ঢালের বেশ কিছু আমরা যদি কীভাবে ঢাল নির্ণয় করতে পারি সেই জিনিসগুলো তোমাকে দেখানো উচিত। আচ্ছা, এটা তারপর ঢালের, আচ্ছা তোমাকে ঢাল কীভাবে নির্ণয় করতে পারি, দেখো এখন কীভাবে ঢাল নির্ণয় করা যায় সেই জিনিসটা একটু বলি। দেখো আচ্ছা, এই যে আমরা যে ঢালটা দেখলাম, ঢালের ক্ষেত্রে আলটিমেটলি কী বললাম? ঢাল ইজ ইকুয়াল ট্যান থিটা। আচ্ছা, ঢাল ইজ ইকুয়াল ট্যান থিটা ছিল। এইরকম যদি আবার যদি একটু আঁকায় দেখো, সেরকম কী হইতে পারে? এই যে এটা না, এটাকে আমরা কী বলি ভাই? এক্স, এটাকে বলি এক্স প্রাইম, ওয়াই প্রাইম, তাই না? অ্যান্ড এই ক্ষেত্রে আমরা যেটা তোমাকে বলবো, এই অনুযায়ী তোমার যদি দুইটা স্থানাঙ্ক থাকে, নিচ দিকে যেটা থাকে এটাকে কী বলি? এটাকে বলি এক্স, আর উপর দিকে যেটা থাকে সেটাকে বলি ওয়াই। তাহলে এই বিন্দুটা আসলে কি বোঝায়? এক্স, ওয়াই, তাই না? অ্যান্ড এইরকম যদি অনেকগুলা থাকে, একটা, তারপর এইদিকে আরেকটা পাইলাম,
তাহলে এটা কি বলবো x1 y1, এই দিক বরাবর যেটা থাকবে এটাকে কি বলবো, তাহলে এটাকে বলবো x1 y1, এটাকে আমরা কি বলবো x2 y2, তাই বলবো না? অ্যান্ড এইভাবে বলতে পারি। আর এখানে আমরা একটা x এবং y একটা ধরে নেব। তার মানে আলটিমেটলি এই রকম যদি অনেকগুলো যদি থাকে x1 x2 বা এই যে শুরু থেকে শেষ পর্যন্ত, তার মানে এখানে একাধিক স্থানাঙ্ক থাকতে পারে না? একাধিক স্থানাঙ্ক থাকতে পারলে তার মানে আমরা ঢাল দেখো কীভাবে আমরা লিখবো। আলটিমেটলি ঢালের ক্ষেত্রে আমরা লিখতে পারি, ঢালটাকে কী দ্বারা প্রকাশ করি ভাইয়া? ঢালকে কী দ্বারা প্রকাশ করি বলো তো? এম দ্বারা প্রকাশ করি। এম এটা হচ্ছে সিম্বল। তাহলে এম ইজিক্যাল tan থিটা, আর tan থিটা মানে কি লম্ব ভাগ ভূমি। তাহলে আলটিমেটলি কী হইতেছে y ডিভাইডেড এক্স, যদি একটা স্থানাঙ্ক থাকে, ঠিক আছে? একটা স্থানাঙ্ক থাকলে কি হবে y ডিভাইডেড, আর যদি একাধিক স্থানাঙ্ক থাকে তাহলে কী করতে হবে? এই যে তোমার এই ক্ষেত্রে দেখো এটা ঢাল মানে কি এই কোণ না? এখন দেখো তো এটা এই পর্যন্ত আসলাম, এটা এই পর্যন্ত আসলাম, যদি আমি এইটুকু যদি বের করতে পারি, এইটুকু এটা আর এই ঢাল কি সেম কিনা? সেম না? একইভাবেই তো বাঁকা হয়ে আছে। তার মানে আমি এর সাপেক্ষে এটা যেটা বের করতেছি এটাও বের করা সেম কথা। তাহলে এটা যদি বের করতে চাই, এটা কিসের মান বলো তো? এটা এইটুকু কিসের মান? এইটুকু মান হইতেছে y2 মাইনাস y1, তাই কিনা? কারণ এইটুকু হইতেছে y1, এইটুকু হইতেছে টোটাল হইতেছে y2, তাহলে এইটুকু কী হবে y2 মাইনাস y1, যেটা গত আগেও শিখছি। আর এই যে এই বরাবর এটাকে কী বলবো বলো তো? এটাকে বলবো x2 মাইনাস, তাই বলি না? তাহলে আলটিমেটলি দেখো তো আগে আমরা নর্মালি এখানে যখন একটা দিয়ে বোঝাইছিল তখন কি বলছিলাম? লম্ব মানে y-এর মান, ভূমি মানে কিসের মান? x-এর মান, তার মানে লম্ব ভাগ ভূমি। ইজি হয়ে গেছে। যদি স্থানাঙ্ক বেশি থাকে তখন ঢাল কি হবে? তখন আবার আমরা ঢাল বলতে পারি m ইজিক্যাল কী হবে তাহলে y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1, বুঝছি? তাহলে একটা স্থানাঙ্ক থাকলে ডিরেক্ট y2 বাই y বাই x ইজিলি হয়েছে। দুইটা স্থানাঙ্ক থাকলে y2 মাইনাস x2 মাইনাস, ঢাল বের করতে পারবো ইজিলি? ওকে, ঠিক আছে। ঢাল যদি বের করতে পারি তাহলে আমরা একটু পরবর্তী অংশটা যাই। দেখো আচ্ছা, এই যে এই অঙ্কটা আমরা বুঝি, এই অঙ্কটা বুঝলে তার মানে বুঝবো যে হ্যাঁ আমরা ঢাল নির্ণয় করা শিখে গেছি। দেখো তার মানে এই যে ঢালটা একটু নির্ণয় করো দেখি কি এখানে দেওয়া আছে বলো তো? নিম্নের প্রতি ক্ষেত্রে নির্দেশিত বিন্দুদ্বয় দ্বারা অতিক্রান্ত সরলরেখা ঢাল নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে ভাইয়া? ঢালকে কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। এখন ক নাম্বার দেখো তো, এ ইজিক্যাল কত? 2,3, বি ইজিক্যাল কত? 3,6। এটার জন্য ঢাল বের করতে বলে, তাহলে কি বলবা? তুমি ঢালের কয়টা সূত্র জানো? তাহলে তুমি আবার জানো কি? আমরা জানি এটা কয়টা স্থানাঙ্ক দেওয়া আছে বলো তো? দুইটা। তাহলে দুইটা স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয় বলো তো? ঢাল সরি এটা তো আমরা আচ্ছা ঢাল এম, তাই না? ঢাল এম ইজিক্যাল কি হয় বলো তো? y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1, তাই কিনা? তাহলে এই সাপেক্ষে এখন এই মানগুলো একটু বসাই দাও। কারণ এইটা এখানে যদি আমরা বের করতে পারি, এটা ক নাম্বার বের করতেছি না? ক নাম্বারে যদি এম বের করি কী হবে ভাইয়া? y2 মান কত বলো তো? এটা হইতেছে কি, একটাকে আমি ধরবো এটা x1 y1, তাই না? এটা কি x2 y2। আচ্ছা এই মানগুলো একটু বসাই দাও। দেখো তার মানে আলটিমেটলি কী হয়, আমরা যদি বসাই তার মানে কী হচ্ছে y2 6 মাইনাস y1 কত? 3, x2 কত? মাইনাস কত? 2। তাহলে আলটিমেটলি কত পাই? উপর কত পাইলাম? উপর পাইলাম 3, নিচে কত পাইলাম? 1, তাই পাইলাম না? তাহলে 3/1 ইজিক্যাল কত? 3 না? তাহলে এই যে ক নাম্বারের ঢাল কত পাইছি? ক নাম্বারের ঢাল পাইলাম হচ্ছে 3। কত পাইলাম ভাইয়া? বুঝছি? ওকে বুঝছি। এখন খ নাম্বারটা একটু টুপ করে বের করে দাও দেখি। খ নাম্বারটা কী হবে তাহলে? তুমি বের করো, আমিও বের করি। খ নাম্বার এখানে যদি আমরা বলি আবার একইভাবে এম ইজিক্যাল কী হবে ভাইয়া? y2 মাইনাস y1, তার মানে 4 মাইনাস 1 ডিভাইডেড -1 - 2 ইজিক্যাল কত হয়? উপর হইতেছে 3 আর নিচে হইতেছে -3 ইজিক্যাল কত? ইজিক্যাল -1। কত পাইছি বলো তো? কত পাইলাম? দেখো হিসাব করে দেখি। 4 - 1 ওকে ডিভাইডেড -2 - 3, তাহলে আলটিমেটলি উপর কত পাইলাম? -3 ইজিক্যাল -1। এই যে দেখো আমরা পেয়েছি। তাহলে পাবো? বুঝতেছি। ঢাল বের করতে পারবো না ভাইয়া? ঢাল বের করা শিখছো? এগুলো এমসিকিউতে থাকবে, বুঝছো? এটা এমসিকিউতে থাকবে কারণ ব্রড প্রশ্ন আর একটু এর সাথে অনেক কিছু দেওয়া থাকবে। ঠিক আছে, এটা আমরা বুঝে গেছি। এটা একটু বের করো দেখি। এটা একটু বের করো। কী বলছে? এ
আচ্ছা এ বি এবং সি তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। কয়টি বিন্দুর স্থানাঙ্ক? তিনটি। আচ্ছা তিনটি বিন্দুগুলো একটু দেখো দেখি। এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু অ্যান্ড এটা হইতেছে সি বিন্দু। তিনটি বিন্দু দেওয়া আছে। এখন কি বলছে? কার্তেশীয় তলে এ বি, কি ভাইয়া? এ বি এবং এসি রেখা অঙ্কন কর। আগে অঙ্কন করে শিখি। কি অঙ্কন করতে বলছে? কার্তেশীয় তলে। কার্তেশীয় তলটা কীরকম হবে? এরকম না? এটা এটা নিলাম এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। একটু কার্তেশীয় তলে স্থানাঙ্কগুলো বসাই দেখি। প্রথম কার্ডটা কী ছিল ভাই? এ বি। এ কোনটা বলো তো? 2,2 মানে কোনটা? সাপোজ ধরি এটা হইতেছে 2, এটা হইতেছে 2, তার মানে এটাকে আমরা ধরলাম কি 2,2। তারপর এটা কত? বি হইতেছে 5,2। তাহলে 5 কোন দিকে? 2 3 4 5 উপরে 2, এটা হইতেছে না? এটা হলো 5,2। তারপর সি কী ছিল বলো তো? 2,7। এখানে এই যে 2 তারপর হচ্ছে 7 মানে উপরে উঠবে এই যে এটা। দেখো আলটিমেটলি আমরা এরকম পাইছি। তাহলে এরকম যদি পেয়ে থাকি, কোনটা কোন বিন্দু ছিল ভাইয়া? এটা ছিল হইতেছে এ বিন্দু, এটা ছিল হচ্ছে বি বিন্দু, এটা হলো হচ্ছে সি বিন্দু, তাই কি না? দেখো একটু এইদিকে দেখো, এ বি সি তিনটা নিয়ে ফেলছি। এখন কি বলো? কার্তেশীয় তলে এ বি ও এসি রেখা আঁকো। এ বি মানে কোন রেখা হবে বলো তো? এটা না? এটা তো। তাহলে আমি এ বি রেখা যদি বলি, এটা হলো এ বি রেখা, তাই কি না? তারপর কি বলছিল? এসি রেখা। এসি রেখা মানে কোনটা? এটা যদি এ, এটা যদি সি হয়, তাহলে এটা না? এসি রেখা। বুঝছি? এবি রেখাও বুঝছি, এসি রেখাও বুঝছি। ঠিক আছে, তুমি চাইলে এটাকে বড় করে দিতে পারো। এটা মানে বড় হলে ছোট হওয়াতে সমস্যা নেই, কিন্তু রেখা তো এটাই, তাই না? এই যে বুঝছি? ঠিক আছে, এই যে রেখা হইল। এখন কি বলছে? সম্ভব হলে এ বি এবং এসি রেখার ঢাল নির্ণয় করো। এ বি রেখার ঢাল পারবো? এ বি রেখার ঢাল, এ বিন্দু স্থানাঙ্ক জানি, বি বিন্দু স্থানাঙ্ক জানি, তাহলে এ বি রেখার ঢাল বের করতে পারবো না? পারবো তো? বের করে দেখি এ বি রেখার ঢাল। তার মানে আমরা যদি বলি এ বি রেখার ঢাল। আচ্ছা এ বি রেখার ঢাল তার মানে কি হবে বলো তো? তাহলে সেটা ঢাল বলতে আমরা যদি বুঝাই, তার মানে y2 - y1। তাহলে y2 কত হইতেছে? 2 - 2। দেখো 2 - 2 ডিভাইডেড কত? 5 - 2। আলটিমেটলি কত? 0 না? উপর যেহেতু 0, তাহলে কত পাইলাম? এটার ঢাল কত পাইলাম? 0। আচ্ছা এ বি পাইলাম। তারপর এসিতে আসো দেখি। এসির ক্ষেত্রে ওর যদি আমি ঢাল বের করি, তাহলে এটা কি হয় দেখো তো? কি হবে? y2 - y1। y2 কত? 7 - 2। 7 - 2 আর নিচে কত? আচ্ছা ওই যে ওখান থেকে, তাই না? 2 - 2 আলটিমেটলি কত পাইলাম? এটা 0 হয় না? কোনো সংখ্যাকে যদি, হ্যাঁ মানে কোনো সংখ্যাকে উপর পাইছি 5, নিচে কত? 0। কোনো সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করা হয়, এটা কি হয়ে যায় ভাইয়া? এটা ইনফিনিটি হয়ে যায়। এটা মানে ইরর, এটা তুমি পাবা না। ক্যালকুলেটর দেখবা, ক্যালকুলেটরটা বের করতে পারবে, তাই না? এটা কি হয়ে যায়? এটা ইনফিনিটি হয়ে যায়। সো এটা আমাদের কীরকম হয়ে যায়? ইনফিনিটি টাইপ। তাহলে এটার কোনো আমরা মান বের করতে পারি না। আচ্ছা এখন যে বিষয়টা হয়তো, এটা তো আমরা ঢাল বের করতে, 1 নাম্বারটা ঢাল বের করতে পারছি। 1 নাম্বারটা ঢাল বের করতে পারছি কত? 0। যেহেতু ঢাল, তার মানে এর কোনো কোণ হবে? এর কোণ হবে? এর তো কোণ হবে না। যেমন মনে করো এটাই যদি আমরা এভাবে বলতাম যে তোমার এই যে অনুপাত যদি, আচ্ছা তাহলে এখন দেখো যে বিষয়টা, সেটা হলো কি এবি রেখার যেমন এটা কি এক্স অক্ষের সমান্তরাল না? এক্স অক্ষের সমান্তরাল হওয়ার অর্থ কি? এর কোনো কোণ হবে? মানে এটা এইরকম না? এটাকে আরেকটু নিচে আনো, আরেকটু নিচে আনলে কি এই বরাবর দিতে পারবো না? এই বরাবর দিলে কি কোনো কোণ হবে? কোণ হবে? আমরা কোণ হিসাব করে কার সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে। তার মানে এটার কোনো কোণ হবে না, তাই কি না? আর উপরের যেটা, ওটা দেখো আবার কত হইতেছে? ইনফিনিটি। এখন যে বিষয়টা আমরা বলছি না, ঢাল মানে কি ট্যান থিটা না? আর ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হইতেছে ট্যান যখন 0 হয়, ট্যান 0 ডিগ্রির মান 0 অ্যান্ড ট্যান 90 ডিগ্রির মান ইনফিনিটি। মনে পড়ে? ট্যান 90 ডিগ্রির মান কত? ইনফিনিটি। তাহলে এটা যেহেতু ইনফিনিটি আসতেছে বা অসংজ্ঞায়িত আসতেছে, সুতরাং এটা কি? এটা আমরা বলতে পারি এটাকে আমরা হচ্ছে অসংজ্ঞায়িত পাইতেছি, সুতরাং এটা হবে কত? 90 ডিগ্রি। তার মানে দেখো এটা কত? 0 ডিগ্রি। আর এই যে উপরেরটা, এটা কি দেখো তো 90 ডিগ্রি কিনা? এটা হইতেছে 90 ডিগ্রি। বুঝছি? সো এটা তো তোমাকে এখন হিসাব করতে হবে যে আসলে আলটিমেটলি আমরা এইভাবে সরাসরি আমরা এটা হিসাব করতে পারতেছি না। সো এখানে আমাকে আরেকটা কন্ডিশন আসতেছে, আরেকটা কন্ডিশন আনতে হবে। দেখো এতখানি বুঝছি?
ভাইয়া এতখানি তো বুঝছি তাই না? আচ্ছা, এতখানি বুঝে থাকলে তোমার ক্ষেত্রে আলটিমেটলি আরও একটা কন্ডিশনে আসি। আচ্ছা, এখন যে বিষয়টা থাকবে, যদি কখনো দেখি যে এক্সের একটা মান আছে, দেখো যদি কখনো যদি এরকম দেখো যে এক্স ইজ ইকুয়াল সামথিং, আচ্ছা এখন দেখো তো এবি যেটা দেখছিলাম, এবি কোনটা? এটা হলো এ, আচ্ছা, আর এটা হলো বি, এটা এ এটা বি তাই না, আর এটা হলো সি। এবির ক্ষেত্রে দেখো তো এক্সের মান কি আসে? এক্সের মান এবির ক্ষেত্রে দেখো তো এই যে আমরা যদি বের করতে থাকি, তার মানে কি হয়, আমাদের এই যে এটা থেকে এটা বাদ দিলে ওয়াই এর যে মানটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, আর নিচে কি থাকে, একটা মান থাকে তাই না। এখন সেই জায়গা থেকে তুমি এই বরাবর একটু দেখো, দেখি সরাসরি অক্ষ বরাবর দেখো, অক্ষ বরাবর দেখলে এই যে এবি রেখার যে মান, এটা এক্স থেকে কতখানি, এবি বরাবর যে মান, এটার ক্ষেত্রে তোমার আলটিমেটলি দেখবা এটা কি এর সমান্তরাল না, এর সমান্তরাল। এখন এর সমান্তরাল ক্ষেত্রে তোমার এটার যদি আমরা সমীকরণটা বলি, যদি এক্স ইজিক্যাল সামথিং বের হয়, এক্স ইজিক্যাল সামথিং, তাহলে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল, আর ওয়াই ইজিক্যাল সামথিং তার মানে সেটা এক্স অক্ষের সমান্তরাল। এটা তোমাকে আর একটু ক্লিয়ার করে বলি, দেখো যদি এবি দিয়ে বোঝাই তার মানে আরও ভালো বুঝবে। যদি তোমাকে কখনো বলা হয় যে এক্স ইজ ইকুয়াল এ, ওকে, তার মানে এটা কি হবে, বলো তো, ওয়াই অক্ষের সমান্তরাল। এটা কি হবে ভাইয়া? ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, ওয়াই অক্ষের সমান্তরাল, এই জিনিসটা মাথায় রেখো। আবার যদি কখনো এমন হয় যে এক্স ওয়াই ইজ ইকুয়াল বি, বি দ্বারা কি বোঝাইতেছে, একটা মান বোঝাইতেছে, এ 1 2 3 4 5 6 যে কোনো কিছু হইতে পারে, এইরকম যদি কখনো হয়, তখন এটা কি হবে জানো, তখন এটা হবে এক্স অক্ষের সমান্তরাল। কি হবে ভাইয়া? এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল। দেখো তাহলে এই গল্পটা বুঝলাম। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে কি, এই এক্স এবং এ আর বি দ্বারা কি বুঝাইতেছে, একটা মান বুঝাইতেছে তাই না। আচ্ছা, এবি বরাবর যখন দেখো, এবি যখন দেখো, এই ক্ষেত্রে তোমার দেখবা যে ওয়াই ইজিক্যাল সামথিং একটা মান আছে, ওয়াই ইজিক্যাল সামথিং একটা মান আছে, এখানে ওয়াইয়ের একটা মান আছে না, এই ক্ষেত্রে তার মানে দেখো এখানে কি এই স্থানাঙ্ক মানে কি বুঝাইতেছে, এই বরাবর কিছু একটা মান আছে, ওয়াই বরাবর কিছু একটা মান আছে, আর এইদিকে তো কি হয়ে যায়, 0 হয়ে যায় না। আচ্ছা, তাহলে এই যে ওয়াই ইজিক্যাল যদি সামথিং হয়, যদি তোমাকে বলি ওয়াই ইজিক্যাল বি বা ওয়াই ইজিক্যাল এ বা যে কোনো একটা, ওয়াই ইজিক্যাল 2 যদি বলি, তার মানে এটা কি বলবে, এটা কার সমান্তরাল? আর যদি কখনো বলা হয় এক্স ইজিক্যাল 2, তার মানে এটা কি হবে, ওয়াইয়ের সমান্তরাল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটা আরেকবার একটু রিভিশন দিয়ে আমাকে বলো, যদি তোমাকে কখনো বলা থাকে এক্স ইজিক্যাল 3, তার মানে এটা কি বুঝবা, এক্স ইজিক্যাল 3 মানে সমীকরণ আর কোনো মান নেই, এক্স ইজিক্যাল 3, তার মানে কি হবে, ওয়াই অক্ষের সমান। তার মানে এটা কেমনে আঁকাবা, দেখো এটা তো এক্স এর মান কি 3, তার মানে 1 মনে করো 1 2 3 এই বরাবর, তাই কি না, দেখো আর কোনো মান নেই, তার মানে এরকম হইল না, এটা তার মানে কার সমান্তরাল, সমান্তরাল তো বুঝি। আচ্ছা দেখো, এটা ওয়াই এর সমান্তরাল না। আবার যদি তোমাকে আমি বলি ওয়াই ইজ ইকুয়াল 4, কি বলছি, ওয়াই ইজ ইকুয়াল 4, তাহলে ওয়াই ইজ ইকুয়াল 4 মানে এক্স এর কোনো মান নেই, ওয়াই ইজ ইকুয়াল 4 মানে কি, ওয়াই এই তো 1 2 3 4 এই বরাবর হইতেছে কিনা, এক্স অক্ষের সমান্তরাল, বুঝছি। কারণ যদি তোমাকে এক্স ইজিক্যাল সামথিং হয়, সেটা কোন অক্ষের সমান্তরাল হবে, এক্স ইজিক্যাল সামথিং ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই ইজিক্যাল সামথিং, এতখানি বুঝছি, ওকে ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে আমরা সরাসরিভাবে বের করতে পারতেছি না, সো সেই জায়গায় আমরা দুইটা, এই যে একটা ইম্পর্টেন্ট লাইন পেলাম, এই দুইটা লাইন একটু তোমার কাছে আছে না, লিখছো এটা, এই দুইটা লাইন খুব ইম্পর্টেন্ট, এই দুইটা লাইন একটু মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো যে এক্স ইজিক্যাল যদি এ হয়, তাহলে সেটা কি হয় বলো তো, এক্স ইজিক্যাল এ হইলে ওয়াই অক্ষের সমান্তরাল, এবং ওয়াই ইজিক্যাল বি হইলে সেটাকে আমরা বলবো এক্স অক্ষের সমান্তরাল। ওকে ঠিক আছে। দেখো হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রেখো, আমরা একটু পরবর্তী পেজে যাই। দেখো লিখতে পারবো না, লিখতে পারবো, দেখো ঠিক আছে। তাহলে এইটুকু যদি হয়ে থাকে, আমরা পরবর্তী অংশটুকু, এই পরের ম্যাথটা একটু দেখি। দেখো পরের ম্যাথটা কী বলছে ভাই, এ ইজিক্যাল -3 2 এবং বি ইজিক্যাল 3 2 বিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার ঢাল নির্ণয় করো। ইজি প্রশ্ন বলছে, একটু টুপ করে বের করে ফেলো, কী হবে, ঢাল বের করতে বলছে তাই না। তাহলে আমরা একটু সংক্ষেপে বলি, ঢাল এম ইজিক্যাল কী হবে ভাইয়া, কী হবে y2 মাইনাস, তারপরে -2 -2, তারপর কী হবে 3 মাইনাস আবার -3, তাই কি না। তাহলে মাইনাস মাইনাস কী হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে উপর হবে কি -4 আর নিচে হয়ে যাবে কি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3 3 6। তাহলে আলটিমেটলি আমরা কী পাইলাম, আলটিমেটলি পাই -2
2/3 পাইছি। দেখো তো এটা পেলাম না, -2/3, তাহলে এটাই হলো তোমার ঢাল। ইজি। ওকে, আচ্ছা পরবর্তী অংশটুকু আমরা একটু দেখি। পরের ম্যাথটা একটু দেখো। পরের ম্যাথটাতে কী বলা আছে ভাইয়া? পরের ম্যাথটা একটু দেখো, এখানে কি বলছে দেখো, a = 1 - 1 একটা মান দেওয়া আছে, b = 2,2 এবং c = 4, বিন্দু তিনটি সমরেখ হলে, এই যে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন পাইছি, দেখো দেখো দেখো, সমরেখ দ্বারা কি বুঝি দেখো তো। সমরেখ দ্বারা কি বোঝায়? যে মনে করো যে একটা এরকম একটা স্থানাঙ্ক, একটা রেখা চলে গেছে কিভাবে, এইভাবে চলে গেছে, এখানে চলে গেছে, ঠিক আছে। তার মানে এটা হলুদ ইয়েলো যেটা দেখা যাচ্ছে এটা একটা রেখা, আর বলা হচ্ছে সমরেখ মানে সেম রেখা, দেখো আবার একটা আমি অন্য একটা কালার দিচ্ছি, মনে একটু এই যে গ্রিন এর উপর দিয়ে দিলাম, এই যে দেখো তো সমরেখা হয়েছে কিনা। তাহলে সমরেখা যদি হয়ে থাকে ভাইয়া, তাহলে দেখো তো এটার সাথে এর যে পরিমাণ কোণ হবে, ঢাল হবে, এটার সাথে এটার কি সেমই হবে কিনা? সেম হবে না? আলটিমেটলি বিন্দুতে এটাই দেখতে, ওই দিকে হোক আর এই দিকে হোক, এই এক্স অক্ষের সাথে সেম কোণ হবে কিনা? তাহলে সমরেখা হওয়ার মানে কি কোণ সেম হবে, আর সমরেখা হওয়ার কোণ সেম হওয়া মানে কি ঢাল। এইটুকু গল্প বুঝছো? সমরেখা হওয়ার অর্থ হচ্ছে ঢাল সেম হওয়া। আবার বুঝো, এটা যদি একটা স্থানাঙ্ক হয় মানে এক্স ওয়াই অক্ষ হয়, তারপর এই যে একটা মনে করে এই দিক বরাবর চলে গেছে, আরেকটা হইতেছে এখান থেকে এই দিক বরাবর গেছে, তাহলে আলটিমেটলি রেখা কি সেম না? সেম রেখাই তো। তাহলে সেম রেখা যদি হয়ে থাকে তার মানে এই কোণ আর এই কোণ তো সেমই। তাহলে এটার জন্য যে ঢাল m1 যে ঢাল হবে, এটার জন্য যে ঢাল m2 হবে, দুটো সমান হবে না? তার মানে কি m1 = m2। তার মানে এই যে মোস্ট ইম্পর্টেন্ট লাইনটা একটু লিখে রাখো, যে কি সমরেখ হওয়ার অর্থ কি ঢাল একই। সমরেখ যখনই তোমাকে বোঝাবে সমরেখ সমান কি বোঝায়? সমরেখ বলতে বোঝায় হইতেছে একই ঢাল, ঢালটা সেম হবে। ওকে, ঠিক আছে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো, সমরেখ হওয়ার অর্থ কি ভাইয়া? ঢালটা কি হবে? সেম হবে। ওকে, ঠিক আছে। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে এই ম্যাথটা এখন আমরা করতে পারবো। দেখো তাহলে এখন কি বলা হলো, বিন্দু তিনটে সমরেখ, তাই বলছে না ভাইয়া? বিন্দু তিনটে সমরেখ তাই যদি হয়, তাহলে দেখো তো এ আর বি যেই ঢাল হবে, তারপর বি আর সি ঢাল কি সেম হবে কিনা? এ আর বিও যে ঢাল হবে, বি আর সিও সেম ঢাল। আবার যদি এ আর সি দাও, ঢাল সেমই হবে। তোমাকে আরেকটু বুঝাই, দেখো আরেকটু, এটা একটু ক্লিয়ার করি। মনে করো এখানে কীভাবে দেওয়া আছে, এখানে মনে করো অনেকটা এরকম দেওয়া আছে, যে তোমার এরকম একটা স্থানাঙ্ক আছে, দেখো এরকম একটা স্থানাঙ্ক আছে, এটা হলো এ বিন্দু x1, y1, ওকে। এটা হলো বি, এটা কি x2, y2, এটা হলো সি x3, y3, বুঝছি? তাহলে এটা যদি হয়, তুমি ঠান্ডা মাথায় এখন বলো তো দেখি, এটার যে ঢাল হবে আর এটার যে ঢাল হবে, দুটা সেম হবে কিনা? সেম জিনিসই হবে। এটারও যে ঢাল হবে ওটাও তো সেম বাঁকায়। আবার আমি যদি এটার পাশাপাশি যদি এটা বলি, এ আর সি এটার ঢালও কি সেম হবে কিনা? তার মানে তুমি যদি এ আর বি দিয়ে যদি ঢাল বের করো, বি আর সি দিয়েও যদি ঢাল বের করো, আবার এ আর সি দিয়েও যদি ঢাল বের করো, তোমার আলটিমেটলি সেম পাবে। বুঝছি? মাশাআল্লাহ। এই যে এতটুকু বুঝে থাকলে আমরা কাজ করতে পারবো। এখন দেখো কি বলছে, এ বি সেম কালার হয়ে গেছে, এ বি আরেকটা কি সি, তিনটা সমরেখ এবং বলছে টি এর মান কত? কিসের মান ভাইয়া? দেখো টি কোথায় আছে? সির ভিতর আছে, তাহলে টি এর মানটা অজানা। তাহলে কিন্তু আমরা তো এটা জানি, এ বির ঢাল আর বিসির ঢাল দুটা কি হবে? সেম হবে না? দুটার ঢাল। তাহলে দেখো এখন আমরা একটু বের করবো কি এ বির ঢাল, এ বি এর ঢাল বের করো দেখি। এ বি এর ঢাল যদি বলি m1 সমান কি হবে ভাইয়া? 2 - +1, তাই না? আর নিচে কত হবে? 2 - 1। আলটিমেটলি কত পাইলাম? উপর 3, নিচে 1, তার মানে কত? 3 পাইছি না? 3 পাইছি। আবার কি পাইলাম? বিসি এর ঢাল বের করো দেখি। বিসি এর ঢাল, এটাকে কি বললাম? m2 বললাম। ওকে, এটার ঢাল কত হবে ভাইয়া? এই যে t - 2 / 4 - 2। আলটিমেটলি কি পাই? উপর পাই হচ্ছে t - 2 আর নিচে পাই 2। তাহলে এখন কি বললাম আমরা শর্ত মধ্যে কি m1 আর m2 সমান? কেন? কারণ
সমরেখ, কি বলছে সমরেখ। তাহলে এখন আমরা বলবো শর্ত মতে, বুঝতেছি ভাইয়া, শর্ত মতে m1 ইজ ইকুয়াল m2, তাহলে আলটিমেটলি কি, আলটিমেটলি এই যে 3 সমান t মাইনাস 2 ডিভাইডেড 3 না, t মাইনাস 2 ডিভাইডেড 2, তাই কি না? এটাকে আমার মান কিসের মান বের করতে বলছে, টির মান। তাহলে টিটা এই পাশে রাখো, টিটা এই পাশে রাখলে আলটিমেটলি কীরকম হয়, বা আমি বলতে পারি t মাইনাস 2 ডিভাইডেড 2 ইজ ইকুয়াল কত 3। আবার আমি বলতে পারি t মাইনাস 2 ইজ ইকুয়াল কত 3 দুগুণ 6। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি t ইজ ইকুয়াল কী হবে 6 প্লাস 2 ইজ ইকুয়াল কত 8। পাইছি? পারবো? ওকে, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে ঠিক আছে, এটাকে আমরা একটু কীভাবে বোঝাই, একটু স্টার মার্ক দিয়ে বোঝাইতেছি, এটা একটু ইম্পর্টেন্ট। এরকম এই টাইপে আসে, বুঝছো? পারবে না? ঠিক আছে, ইনশাল্লাহ এটা আমরা পারবো। আচ্ছা তাহলে এটা বের করবো। এরপরের ম্যাথটা একটু দেখো, এই যে এটা আরও একটু গুরুত্বপূর্ণ। দেখো প্রশ্নটা বোঝো, প্রশ্নটাতে কী কী বললো দেখো তো। এ সমান কি বলো তো, এ সমান বলতেছে কি, আচ্ছা t, 3t একটা মান তো দিয়ে দেওয়া নাই। b সমান কত 2t, c সমান t মাইনাস 2, t এবং d সমান 1,1। আচ্ছা, চারটি ভিন্ন বিন্দু এ বি এবং সিডি রেখা সমান্তরাল হলে কি কে 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 সমান্তরাল, এ বি এবং কে, এই যে সি আর হচ্ছে ডি, এই দুটা কি অবস্থা ভাইয়া, সমান্তরাল হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করে। সমান্তরাল মানে বুঝি বলো তো, তার মানে এটা বুঝাইতেছে এটা যে একটা তোমার অক্ষরেখা, অক্ষরেখার ভিতর একটা রেখা গেছে এই দিকে, ওকে, আরেকটা রেখা গেছে এই দিকে। তার মানে কি দেখো তো, এখন যদি তোমাকে যদি বলা হয় এই দুটার ঢাল একই হবে কিনা, সমান্তরাল, দেখো এটা এই বাঁকা না, ওকে যদি আস্তে 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 এই জায়গায় আনো, সব জায়গায় কোথায় আনতে হবে, এই জায়গায় আনলে দেখো এটার যে কোণ, এটাকেও যদি এই জায়গায় আনো আলটিমেটলি সেমই হবে না, সেম হয় কিনা, বুঝতে পারছি? তার মানে একেও যদি আমি আস্তে আস্তে একটু সরাইয়া যদি এর উপর বরাবর আনি, তার মানে দেখবে এটা কি হয়ে যাবে, এটা সেম হয়ে যাবে, তাই কিনা? আর সমান্তরাল হলে বরাবর কি হয়, কোণগুলা সমান হয়, অর্থাৎ ঢাল সেম। তার মানে এ বির ঢাল আর সিডির ঢাল কি হবে, তাই বলছে না, বলছে কি এ বি এবং সিডি সমান্তরাল। তার মানে তুমি বুঝেই গেছো অলরেডি এই দুটার কি হবে, এই দুটার ঢাল একই হবে। তাহলে এখন এ বির ঢাল বের করো, তাহলে এ বির ঢাল আগে বের করে দেখো। তাহলে আমরা যদি এখন বলি এ বি ঢাল, এ বি এর ঢাল, এই ম্যাথগুলো বুঝতেছি ভাইয়া, এই ম্যাথগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বেশি। এ বি এর ঢাল m1 সমান কি হবে 2t মাইনাস 3t ডিভাইডেড t স্কোয়ার মাইনাস t। এটা তো আর প্রসেসিং করা যায় না, যেমন আছে তেমন, আর কিছু করা যাইতেছে না। ওকে, তারপরেরটা বলো, তারপরেরটা হলো সিডি, তাই না? ওকে, এই যে সিডি এর ঢাল, সিডি এর ঢাল m2 ইজ ইকুয়াল কি বলতো 1 মাইনাস টি ডিভাইডেড 1 মাইনাস, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে না, 1 মাইনাস টি প্লাস 2। তার আলটিমেটলি এটা কি হয়ে গেল, উপর থাকলে হচ্ছে 1 মাইনাস টি আর নিচে থাকলেও 2, তার মানে কত হয়ে গেল 1 মাইনাস টি, তাই হয়ে গেল না? কারণ 2 আচ্ছা যোগ হয়ে যাবে তাই না, 3 মাইনাস টি হয়ে যাবে তাই না, বলো? আচ্ছা আমি একটু ভুল করে ফেলছি, তাহলে এটা কত হয়ে যাবে 2 আর 1 3, 3 মাইনাস টি, বুঝছি? তাহলে দুইটা মান পাইছি কিনা? তাহলে শর্ত মতে কী হবে বলো তো, শর্ত মান দুটা সমান হবে। তাহলে আমি এখন আমি বলতে পারি শর্ত মতে m1 ইজ ইকুয়াল m2। তাহলে m1 কে ছিল, বা m1 ইজ ইকুয়াল আমি বলতে পারি 2t মাইনাস 3t ডিভাইডেড t স্কোয়ার মাইনাস t। ওকে, তাহলে তারপর এখানে কি পাই, এখানে আমরা বলতে পারি হচ্ছে 1 মাইনাস টি ডিভাইডেড 3 মাইনাস টি। ওকে, এখানে যে এতগুলো টি আছে, টিগুলো একটু কমানো যায় কিনা দেখো তো, উভয় পক্ষে টি কমন নেওয়া যায় কিনা, বাম পক্ষে, আচ্ছা বাম পক্ষে সব টি কমন নেওয়া যায় তাই না, উপরে যদি টি কমন নেই তাহলে কি পাই 2 মাইনাস 3। আচ্ছা নিচে যদি টি কমন নেই টি মাইনাস 1, তাই কিনা? তাহলে এইটি কেটে দিতে পারি না বলো,
এইটি কেটে দিলাম, একটু হালকা হইল। আচ্ছা, তারপর ওই পাশে যাই। এই পাশে কি থাকলে, এই পাশে যা আছে তাই, 1 মাইনাস টি ডিভাইডেড 3 মাইনাস টি। তারপর পরবর্তী অংশ যে আবার লিখি, পরবর্তী অংশতে আসি এই পাশে, বা এখানে কি হয় দেখো তো, উপর কি পেলেন 2 মাইনাস 3 মানে কত, -1, -1, নিচে কত t মাইনাস 1 ইজ ইকুয়াল, এই পাশে কি পাইলাম 1 মাইনাস টি, নিচে 3 মাইনাস টি। এখন কি করতে হবে, কোনাকানি গুণ করতে হয় না, আর গুণ করবো। হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে একটু আর গুণ করি। আর গুণ করলে কি হবে, এটা গুণ করলে কি থাকে, টির সাথে 1কে গুণ করলে টি, টির সাথে মাইনাস টিকে গুণ করলে কি হয়, মাইনাস টি স্কোয়ার। 1-এর সাথে 1কে গুণ করলে -1, 1-এর সাথে টিকে গুণ করলে প্লাস টি ইজ ইকুয়াল, এটা কি হয়ে যায়, এটা শুধু মাইনাস হয়ে যাবে, -3 প্লাস টি। আচ্ছা, তাহলে সবগুলোকে এখন কোন পাশে আনবো, একই পাশে, সবগুলোকে একই পাশে আনো। একই পাশে আনলে কি হয় দেখো তো, টি মাইনাস টি স্কোয়ার প্লাস, আচ্ছা -1 প্লাস টি প্লাস 3 মাইনাস টি ইজ ইকুয়াল কত, 0। এখন দেখো এখানে কেটে কেটে একটু ছোটো করা যায়, কে কে আছে, একটু শর্টকাট করলে কি পাই, টি স্কোয়ার পাই, টি টি, এই যে এইটি যদি কেটে দিই তাহলে কে কে থাকলো, এটা থাকলো। এখন আমরা এটা দিয়ে একটু কাজ করি, দেখো এটা দিয়ে একটু এই পাশে একটু মিশাইয়া আমরা একটু আগাই নিই। আচ্ছা, বুঝতেছি তো ভাইয়া না? আচ্ছা দেখো, তুমিও একটু কাজ শুরু করো, তোমার মতো করে তুমি করো, তাহলে এটা কি পাই দেখো তো, বা আমরা বলতে পারি, বা এখানে দেখো কি পাইলাম, টি মাইনাস টি স্কোয়ার মাইনাস 2, 1 থেকে 1 আর 3। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কী পাইলাম, টি মাইনাস টি স্কোয়ার প্লাস কত 2 ইজ ইকুয়াল কত, 0, তাই না? আচ্ছা, এখন এখানে আমরা কি চাইবো বলো তো, টি স্কোয়ারটাকে সামনে রাখতে চাইবো, টি স্কোয়ারটাকে সামনে যদি রাখি তাহলে এর আগে মাইনাস ছিল, কি করব, মাইনাস দিয়ে গুণ করবো, পুরো রাশিকে মাইনাস দ্বারা যদি গুণ করি তার মানে আমরা পাবো হইতেছে টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 2 ইজ ইকুয়াল 0। এখন আমাদের কি করতে হবে, এখন মিডল টার্মে কি দেখো তো, এমন একটা দুইটা সংখ্যা নিতে হবে, সেই দুই সংখ্যার কি হবে, লসাগু করলে মানে গুণ করলে 2 হবে, আর যোগ বিয়োগ করলে কত হবে, টি মিলবে। তাহলে এটা কিভাবে মিলে, যদি আমরা কি নেই 2 1 কে 2, তাই না? আচ্ছা 2 1 কে যদি 2 হয় তাহলে আলটিমেট আমরা এইভাবে বলতে পারি যে কি, টি স্কোয়ার জায়গা আছে 2 1 কে 2, তার মানে কি -2t প্লাস টি -2। দেখো মিলছে কিনা, দেখো তো ভাইয়া, 2 আর 1 এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যায়, মাইনাস। এখানে 2 আর টির আগে কত আছে, 1 আছে, তাহলে 2 আর 1 গুণ করলে কত হয়, গুণ করে এটা মিলছে। আচ্ছা, এখন 2টি থেকে একটা টি বিয়োগ করলে কত থাকে, বুঝছি। তাহলে এটাকে আমাকে গুণ করে 2 মিলাইতে হবে, আর যোগ বিয়োগ করে টি মিলাই পারছি। ওকে ঠিক আছে, তাহলে এখান থেকে কমন কি পাই বলো তো, এখানে আমরা কমন কি পাই, আমরা এখানে যদি কমন নেই, টি কমন নিলে পাবো হচ্ছে টি মাইনাস 2 প্লাস, এখানে কিছু কমন পাই না, 1 পাই, তাহলে 1 কমন নিলে কি পাবো, টি মাইনাস 2 ইজ ইকুয়াল 0। দেখো তারপরে আবার একটু এই পাশে আসি, এখন আমরা একটু দেখি আর একটু কি করা যায়। আচ্ছা, তারপর এখানে যদি আমরা একটু দেখি পরবর্তী অংশ, দেখো তো এখানে কি থাকে, 2 জন থাকলো না, টি মাইনাস 2 কমন নেওয়া যায় কিনা, তাহলে আমরা টি মাইনাস 2 কমন নেব, বা টি মাইনাস 2 কমন নিলে থাকে কে, ওখানে থাকলে হইতেছে টি প্লাস 1 ইজ ইকুয়াল 0। এতখানি বুঝছি। আচ্ছা, তাহলে এখন 2টা মান পাবো কিনা, এখন 2টা মান পাবো, 2টা মান কীভাবে বলবো, আমরা বলবো হয় কি হবে, টি মাইনাস 2 ইজ ইকুয়াল 0, তার মানে কি টি ইজ ইকুয়াল 2, এটা একটা পাইলাম। আবার কি বলতে পারি, আবার আরেকটা বলতে পারি, অথবা টি প্লাস 1 ইজ ইকুয়াল 0, আলটিমেটলি টি ইজ ইকুয়াল -1। ওকে, 2টা অ্যান্সার পাইছি না, এটাই হইতেছে তোমার অ্যান্সার। সো এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার দিয়ে রেখো, বুঝছি, পারবো না? ঠিক আছে, এইরকম যদি আমার ম্যাথ থাকে আশা করি এগুলো আমরা বের করতে পারবো। বোঝা গেছে না পুরোটা ভাইয়া? আচ্ছা, আশা করি আমরা পুরোটা বুঝতে পারছি। ওকে, পরবর্তী অংশটা দেখি। পরবর্তী অংশ এই যে, আমাদের একটা পর্ব মান করা হয়ে গেছে, এখন আমরা তোমাদেরকে ভিন্ন একটা পর্ব,
এটাকে আমরা বলতে পারি কি সরলরেখার সমীকরণ সংক্রান্ত। তাহলে এতক্ষণ আমরা যে জিনিসটা বললাম, এখন আমরা সরলরেখার সমীকরণ সম্পর্কে শিখবো, বুঝছো? আচ্ছা, সমীকরণ সম্পর্কে শিখবো। তার আগে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে কি আছে বলতে, এখানে কি টাইমার আছে? এই যে টাইমার আছে। আচ্ছা, আমারে একটু এটা কি দেখা যায় ভদ্রলোক? কতক্ষণ? 2 মিনিট। আমাদের 2 মিনিট দাও, আমি একটু পানি খেয়ে আসি, গলায় আটকে আছে কি জানি। আচ্ছা, একটা মেডিসিন খাইছি, ও কেন জানি ক্লিয়ারলি ভিতর ঢোকে নাই, মনে হইতেছে গলায় কই জানি আটকে আছে, এইরকম ফিল হইতেছে। আচ্ছা, এই যে সময় কত? 2 মিনিট। এই যে কাউন্টডাউন শুরু করছে, তাহলে ওটা একটু কাউন্ট করুক, আমি একটু শুধু প্যান্টটা খেয়ে। ওকে, ঠিক আছে। এই যে একটু নয়েজ হবে, হোক না, সমস্যা নেই। এদিকে তো ঠিকঠাক আছে না? ঠিক আছে, এইগুলো একটু উঠে আসা কথা, এগুলো একটু উঠে। কত আছে? আচ্ছা, হয়ে গেছে না? টাইম মোটামুটি কাউন্টডাউন শেষের পথে। আচ্ছা দেখো, তাহলে আছে 10-12 সেকেন্ড আছে। আচ্ছা, 3টা সূত্র, এই 3টা সূত্র, শুধু এই সূত্র কখনো দেখছি বা পরিচয় আছে? আবার তো পরিচয় নাই না? আচ্ছা, ঠিক আছে। দেখো, এই যে আমাদের টাইম কাউন্ট শেষ হয়ে গেছে, এখন আমরা এইদিকে চলে আসবো। ওকে, দেখো তাহলে এখন যে আমরা বিষয়টা আমরা দেখব, এখন হচ্ছে সরলরেখার সমীকরণ। ওকে, সরলরেখার সমীকরণ এর আগের পেজে কি ছিল? ম্যাথ ছিল, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে এই যে সরলরেখার সমীকরণ, এখন যে বিষয়টা হইতেছে কি, একটা সমীকরণ দিয়ে কী বোঝায় আসলে? তোমাকে যদি এখানে যদি বলি, এই যে এটা হইতেছে কি স্থানাঙ্ক, এক্স প্রাইম, তাই না? ওয়াই প্রাইম। এখানে যে আমরা এতদিন যে স্থানাঙ্কগুলো বসাইছিলাম না ভাইয়া, দেখো স্থানাঙ্কগুলো বসাইছিলাম, যে এখানে একটা স্থানাঙ্ক, এখানে একটা স্থানাঙ্ক, এখানে একটা স্থানাঙ্ক, এইরকম বসায় আমরা কি পাইছিলাম? এইরকম একটা রেখা পাইছিলাম, তাই না? এখন সেই রেখাটাকে কিভাবে সমীকরণে প্রকাশ করা যায়? কিসে প্রকাশ করা যায়? সমীকরণ। মনে করো এ একটা স্থানাঙ্ক, এ একটা স্থানাঙ্ক, এ একটা স্থানাঙ্ক, বি একটা স্থানাঙ্ক, সি একটা, এরকম বেশ কিছু স্থানাঙ্ক ছিল না? এই স্থানাঙ্কগুলোকে কিভাবে একটা সমীকরণে প্রকাশ করা যায়? যেমন সমীকরণটা কি? যেমন ধরো মনে করি যে এটা কি একটা সমীকরণ না, বলো তো? 2x + 3y - 5 = 0 সমীকরণ না? তার মানে এতদিন আমরা যে স্থানাঙ্কগুলো বলতেছিলাম সেগুলোকে কীভাবে প্রকাশ করব? এরকম একটা সমীকরণ দ্বারা প্রকাশ করব। তাহলে এই সমীকরণে প্রকাশ করার জন্য এই যে দেখো 4টা ওয়ে আছে। সমীকরণ বিষয়টা বুঝছি। এখন সমীকরণ আসলে কি বোঝায়? সমীকরণ এটা বোঝায় যে এই সমীকরণ যদি সলভ করো তুমি ওই ইকুয়েশনটাই পাবা। আরও একটু ক্লিয়ার করি, এই যে তুমি এইরকমভাবে কখনো কাজ করছো না? যেমন মনে করো এরকম দেখো ছোট একটা সমীকরণে y = 2x + 1। ওকে, এটা একটু দেখো তো ভাইয়া, y = 2x + 1। আচ্ছা, এটা যদি নেই, এখানে যদি আমি এক্সের কয়েকটা মান নিই, দেখো আমি এক্সের কয়েকটা মান নেব, দেখো এইরকম আরও আগে থেকে করছো কিনা। মনে করো কয়েকটা আমি এক্সের মান নিব, এক্সের মান নিলে ওয়াইয়ের কয়েকটা মান পাবো, তাই না? বলো, মনে করে কি নিতেছি, দেখো এক্সের কয়েকটা মান নিতেছি, এটা হলো এক্সের মান নেব, এখানে ওয়াইয়ের মান পাবো। আচ্ছা, এক্সের মান যদি 1 নেই, এক্সের মান যদি 1 নেই, ওয়াইয়ের মান কত পাবো বলো তো? 2 × 1, 2 + 1 কত হলো? 3। এক্সের মান যদি 1 নেই, ওয়াইয়ের মান কত পাবো? এখানে 1 বসাও, এক্সের থেকে 1 বসাও, তাহলে কত পাবো? 3। আচ্ছা, এক্সের মান যদি 2 নেই, তাহলে কত পাবো?
এখানে যদি 2 বসায় তাহলে এখানে 2 2 4 রেখে 5, x এর মান যদি 3 নেই তার মানে কত হবে? আচ্ছা 3 আর এখানে হবে 3 2 6 কে 7। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি কয়টা স্থানাঙ্ক পাইলাম? দেখো দেখো দেখো, এই যে এটাই তোমার পরিচিত লাইন। দেখো এখন এটাকে আমি যদি x, y আকারে লিখি, কি কি পাইলাম বলো তো? একবার পাইলাম কত? 1,3, আবার কি পাইলাম 2,5, আবার কি পাইলাম 3,7। এখন এই যে স্থানাঙ্ক যেগুলো পাইছি এগুলো যদি ওখানে বসাই, এগুলো এখন ওখানে বসাবো। দেখো এগুলা যদি এখন এই যে এখানে এখানে যদি আমি বসাই তার মানে বুঝবা যে এটাই হইতেছে আমার সরলরেখার সমীকরণ। দেখো দেখো আর একটু ক্লিয়ার হইলো কিনা, এটা দিয়ে বসাই। আচ্ছা মনে করো এই যে এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। আচ্ছা এখন একটু বিন্দুগুলো বসাও দেখি, কি কি বিন্দু পাইছিলাম ভাইয়া? 1 3 মানে কি 1 3 এটা না? আচ্ছা তারপর কত? 2 5, এইদিকে 2 এইদিকে 5, তারপর কত? 3 7, এইদিকে 3 এইদিকে কত? 7। আলটিমেটলি এটা কি পাইলাম ভাইয়া? একটা সরলরেখা পাইলাম না? এই যে এই জিনিসটাই বলতেছি। তার মানে দেখো আমরা কয়টা স্থানাঙ্ক নিয়েছিলাম? একটা দুইটা তিনটা স্থানাঙ্ক নিয়ে সরলরেখা পাইছি না? এই স্থানাঙ্ককে আবার কিভাবে প্রকাশ করা যায়? এই ইকুয়েশন দিয়ে প্রকাশ করা যায়। কারণ এই ইকুয়েশন থেকে এটা পাইছি কিনা, এটাকে বলা হয় সরলরেখার সমীকরণ। বুঝছি? তার সরলরেখায় কীভাবে সমীকরণে প্রকাশ করা যায় একটু আইডিয়া পাইছি, বুঝলাম না? ওকে ঠিক আছে। এখন এই যে সরলরেখার সমীকরণ যেটা আমরা বের করব আলটিমেটলি, এটা বের করার জন্য আমাদের বেশ কয়েকটি ইকুয়েশন লাগে। এই কয়েকটা ইকুয়েশন এখানে দিয়ে রাখছি। এই কয়েকটা ইকুয়েশন যদি আমরা জানি তাহলে আমরা বের করতে পারবো। ফার্স্ট অফ অল ইকুয়েশন নাম্বার 1 যদি বলি, ইকুয়েশন নাম্বার হইতেছে 1। এই যে ইকুয়েশন নাম্বার 1 দেখো কি বলা হয়েছে? y - y1 = m ইন্টু, আচ্ছা m মানে কি বোঝায়? m মানে কি বোঝায়? আমরা কি বুঝে আসছি? ঢাল। তাহলে এই এমটা কি? এটা হইতেছে একটা ঢাল। আর এই ক্ষেত্রে দেখো y1 আর y2 যদি কখনো একটা বিন্দু একটা স্থানাঙ্ক দেওয়া থাকে আর ঢাল দেওয়া থাকে, কি দেওয়া থাকে? একটি স্থানাঙ্ক একটি ঢাল বলতে তোমাকে বলে দেওয়া আছে যে m ঢাল, বাংলায় তো তোমাকে বলে দিবে তাই না? m ঢাল পাইছে হচ্ছে 3 এবং একটা বিন্দু হইতেছে কি xy, y1, x1, y1 পাইছে হচ্ছে 3, -2। এই উদ্দীপকের যদি এইটুকু মান দেওয়া থাকে এখান থেকে কি কি পাইলাম বলো তো? একটা কি দেওয়া আছে? ঢাল। ঢালের মান দেওয়া আছে, ঢালের মান দেওয়া আছে। আরেকটা কি দেওয়া আছে? y1 y2, y1 এর মান কত দেওয়া আছে? মানে x1 এর মান দেওয়া আছে 3, y1 এর মান দেওয়া আছে -2। তার মানে এই এখানে যে y1 আছে না, এখানে কি বসাই দিব? -2। x1 এর জায়গায় কি বসাই দিব? 3। এখন আমি যদি সলভ করি যেটা পাবো সেটাই হইতেছে একটা সরলরেখার সমীকরণ। তাহলে সরলরেখার সমীকরণ 1 নাম্বার স্টেপ বলো। যদি আমার একটা ঢাল দেওয়া থাকে আর একটা স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমি কি পাবো? কোন সূত্রে অ্যাপ্লাই করব? y - y1 = m ইন্টু x - বুঝছি? ওকে 1 নম্বর পয়েন্ট বুঝলাম। এখন তারপর দেখো যদি যদি এটা হলে 1 নম্বর। 2 নম্বর দেখো যদি কখনো দেখো শুধু ঢাল দিয়ে দিছে, কি শুধু ঢাল আর কিচ্ছু দেয়নি, দেখো শুধু ঢাল বা m সমান মনে করে বলে দিচ্ছে 2 এবং একটা ধ্রুবক বলে দিছে, কি বলে দিছে? ধ্রুবক। ধ্রুবক দ্বারা c বোঝাই, c সমান হইতেছে 5 বা ধ্রুবকের মান যে কোনো কিছু হইতে পারে। এরকম যদি কখনো বোঝায়, শুধু ঢাল বলে দিছে আর কি বলেছে? ধ্রুবক। ধ্রুবক মানে c, তখন ঢাল মানে কোনটা? m না? আর কোনো মান নেই, আর c হইতেছে ধ্রুবক। এখন c এর মান 0 হইতে পারে। তাহলে আরেকটা সমীকরণ পেলাম কি? y = mx + c। তাহলে কোন সূত্র কখন অ্যাপ্লাই করব? যদি আমরা দেখি কি দেওয়া আছে, একটি ঢাল দেওয়া আছে। আবার বলো, একটি ঢাল একটি স্থানাঙ্ক, তাহলে কি বলবো সেটা? কোনটা অ্যাপ্লাই করব? y - y1 = m ইন্টু x - x1। এগুলো কেমনে আসছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথায়, এই অল্প সময় এই মুহূর্তে তোমার এটা জানা, মানে তোমার সামনে যেহেতু পরীক্ষা টরীক্ষা আছে, এই মুহূর্তে এত কিছু তোমাকে জানাইতে গেলে তোমাকে অবশ্যই জানানো উচিত। সেটা তোমাকে আবারও সুন্দর করে জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ যখন তোমার কাছে লম্বা সময় থাকবে। কিন্তু তুমি যদি ম্যাথ প্রপারলি করতে চাও এইটুকু হলে ওকে। বাট এই জিনিসগুলো কেমনে কি হলো সেই বিষয়গুলো ধাপে ধাপে আমরা বুঝতে পারবো। দেখো তাহলে ফার্স্ট অফ অল যদি বলা হয়, যদি একটা স্থানাঙ্ক দেওয়া থাকে আর একটা ঢাল দেওয়া থাকে, কোন সূত্রে অ্যাপ্লাই করবো? y - y1 = m ইন্টু x - x1। আর যদি শুধু একটা ঢাল দেওয়া থাকে আর একটা ধ্রুবক দেওয়া থাকে, ধ্রুবকের মান 0 হইতে পারে, অর্থাৎ নাও দেওয়া থাকতে পারে, তখন কোন সূত্রে অ্যাপ্লাই করবো? 2 নম্বর। কি সূত্রটা? কি y = mx + c। দেখো এই যে যা বলতেছি এটা এতটা ইফেক্টিভ হবে, খুব কাজে দিবে। দেখো এটা বুঝলাম। তারপর 3 নাম্বারটা দেখো। 3 নাম্বার যদি বলি, আচ্ছা 3 নাম্বারটা বেশ গুরুত্বপূর্ণ। যদি কখনো দেখো দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে? দুইটা স্থানাঙ্ক। মনে করো তোমার এরকম বলে দিচ্ছে x1, y1 = 3, -2
আবার বলে দিচ্ছে x2, y2 ইজ ইকুয়াল 5, -1। কয়টা স্থানাঙ্ক বলে দিচ্ছে ভাইয়া? দুইটা স্থানাঙ্ক না, মানে x1 y1 একটা স্থানাঙ্ক, এটা একটা স্থানাঙ্ক, আর কিচ্ছু বলেনি। এখন বলতেছে সরলরেখা সমীকরণ বের করো। তখন কোন সূত্র অ্যাপ্লাই করব? এটা। সূত্রটা কি হবে? y মাইনাস y1, y তো তোমার একটা প্রতীক, আর y1 মানে কোন মান? এটা, ডিভাইডেড y2 মাইনাস y1। আচ্ছা, এটা ইজ ইকুয়াল কি x মাইনাস x1 ডিভাইডেড x1 মাইনাস x2 মাইনাস x1। ওকে, সো এইটুকু কি আমরা বুঝলাম? তার মানে কী কী সূত্র অ্যাপ্লাই করতে পারি? y মাইনাস y1 মানে এভাবে বলতে পারি x মানে এটাকে আগে পিছিয়ে লিখতে পারো, এটাকেই তুমি আগে পিছিয়ে লিখতে পারো। আগে এটাকে যদি আগে লেখো সমস্যা নেই, x মাইনাস x1 ডিভাইডেড x2 মাইনাস x1 বলতে পারো, অথবা বলতে পারি x1 মাইনাস x2 বলা যায়। আবার কি y মাইনাস y1 ডিভাইডেড y2 মাইনাস y1। দেখো এটাকে আমরা অন্যভাবে আরেকভাবে লিখতে পারি, এই জিনিসটাই সেম জিনিসটাই কীভাবে লেখা যায় দেখো, কি লিখতে পারি? x মাইনাস x1, ওর পাশে একটু এটা লিখে রাখো, এটা তোমার মনে রাখার জন্য বেশি ইজি। x মাইনাস x1 ডিভাইডেড x1 মাইনাস x2 ইজি হয়ে গেল না? ইজ ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড y1 মাইনাস y2। আরও ইজি হয়ে গেল না? দেখো, বুঝছো? আচ্ছা, এটাকে যদি আমরা বলি, এটাকে আমরা বলবো তার মানে 3 নাম্বার ইকুয়েশন। এটাকে কত নাম্বার বলতেছি? নাম্বার 3। নাম্বার 3টা মনে থাকবে? ইকুয়েশনটা লিখছো, ইকুয়েশনটা সাইড লিখে রাখো, এটা তোমার কাছে বেশি মনে থাকবে, ভালো মনে থাকবে। কি এটা তাহলে মানে x মাইনাস x1 ডিভাইডেড x1 মাইনাস x2 ইজ ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড y1 মাইনাস y2। বেশি ইজি মনে থাকবে না? আচ্ছা, এটাই তার মানে তুমি স্টার মার্ক দিয়ে রাখো, যে কারণ এটা খুব দরকার আছে। ওকে, ঠিক আছে। তার মানে আলটিমেটলি কয়টা সূত্র পাইলাম বলো তো? যদি একটা ঢাল আর একটা স্থানাঙ্ক থাকে, প্রথম সূত্র y মাইনাস y1 ইজ ইকুয়াল m x মাইনাস x1। যদি শুধু একটা ঢাল দেওয়া থাকে আর কিছু দেওয়া নাই, বা একটা ধ্রুবক দেওয়া থাকতে পারে, তার মানে কি mx প্লাস c। আবার যদি দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকে, x মাইনাস x1 ডিভাইডেড x1 মাইনাস x2 ইজ ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড y1 মাইনাস y2। ইজি, ঠিক আছে। এখন 4 নাম্বারটা দেখো। 4 নাম্বার যেটা, সেটা হলো এই যে এখানে দেখানোর চেষ্টা। 4 নাম্বার যদি কখনো দেওয়া থাকে যে অংশ ভাগ করে দিছে, মনে করো যে কোনো সরল রেখা এত অংশ ছেদ করে, সরল রেখার ছেদাংশ দেওয়া আছে, সরল রেখার ছেদাংশ, সেটা কি তোমাকে একটু বলি। দেখো, মনে করো সরল রেখা এত বিন্দুতে ছেদ করেছে, মনে করো সরল রেখা এত বিন্দুতে ছেদ করে, বা এত ছেদাংশ, মানে একটা ছেদাংশ যদি দেওয়া থাকে, যেমন মনে করো a 2 b হইতেছে 3, এটা দ্বারা কি বুঝাইতেছে একটু বুঝাই। দেখো, এটা তোমার অক্ষরেখা না? এটা অক্ষরেখা। আর মনে করো যে এই যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এটা হলো a বিন্দু, এখান থেকে এই পর্যন্ত এটা হলো b বিন্দু। তার এই পর্যন্ত x অক্ষকে ছেদ করছে না? x অক্ষকে মনে করো যে কত এককে ছেদ করছে? 2 এককে। y অক্ষকে মনে করো 3 এককে ছেদ করছে। তাহলে x অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে বলো তো? আর সরল রেখা কোনটা জানো? সরল রেখা হলো এটা, সরল রেখা এইরকম। তাহলে x অক্ষকে a বিন্দুতে ছেদ করছে কতখানি? 2। তাহলে a ইজ ইকুয়াল কত? 2। y অক্ষকে এই যে ছেদ করছে কততে? 3। 3 একক পর ছেদ করছে, তাহলে b ইজ ইকুয়াল 3। এইরকম যদি কখনো ইউজ হয়, তখন আমরা সমীকরণটা কি লিখবো? x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b ইজ ইকুয়াল 1। এই 4টা সমীকরণ মনে রাখলে তোমার ক্লাস 9 শেষ, 10 শেষ, ইন্টারমিডিয়েটের বেসিক। ওকে, বুঝছো? এই কয়েকটা জানলে তোমার ক্লাস 9 10 ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, বুঝছো? এবং ইন্টারমিডিয়েটেরও দেখবা যে বেসিক তোমার। ওকে, বুঝছো? পারবো? আচ্ছা, এটা তোমার কয় নাম্বার ইকুয়েশন? এটা হলো আমাদের ইকুয়েশন নাম্বার হইতেছে 4। ওকে, ঠিক আছে। ইকুয়েশন আরেকবার আমাকে ফাইনাল রিভিশন দিয়ে বলো, তুমি একটু না দেখে বলো, ঠান্ডা মাথায় বলো, আমার দিকে তাকো। শুধু একটা স্থানাঙ্ক দেওয়া আছে, একটা স্থানাঙ্ক দেওয়া আছে, আর ঢাল দেওয়া আছে। তাহলে কি বলবো? কোন সূত্রটা কি? y মাইনাস y1 ইজ ইকুয়াল x মাইনাস। ওকে, 1 নম্বর সমীকরণ গেল। 2 নম্বর সমীকরণ কি? যদি শুধু ঢাল দেওয়া থাকে আর ধ্রুবক দেওয়া, তখন কি হবে? mx প্লাস c। আবার যদি দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকে, x মাইনাস x1 ডিভাইডেড x1 মাইনাস x2 ইজ ইকুয়াল y1 মাইনাস y2। ঠিক আছে। আর যদি একটা ছেদাংশ দেওয়া থাকে, a একটা ছেদাংশ, b একটা ছেদাংশ দেওয়া থাকে, তাহলে কি বলবো? x ডিভাইডেড a y ডিভাইডেড b ইজ ইকুয়াল 1। বুঝছো? ওকে, তোমার চ্যাপ্টার শেষ। বুঝছো? তোমার চ্যাপ্টার ইনশাআল্লাহ শেষ। মনে থাকবে? এই সূত্রগুলো খুবই ভালোভাবে মনে রাখবো, তাহলে তোমার কাজ ওকে ইনশাআল্লাহ। ঠিক
ঠিক আছে। আর বলতেছি তো এগুলা ইন্টারমিডিয়েটে গেলে বা আরো ইয়া হলে তোমাকে কেমনে এই সূত্র কেমনে আসছে, এই সূত্র কেমনে আসছে, এই সূত্র কেমনে আসছে, কেমনে ইউজ করি সব কিছু ডিটেল বোঝেন। ঠিক আছে, এখন যেহেতু তোমার হাতের সময় কম এই জন্য আর এত ডিটেল গেলাম না, কারণ এইটুকু হলে তোমার কাজ ওকে। পরবর্তী আসি, দেখো এখানে কি কি বলছে, আমাকে বুঝাবা, বলবা এবং তারপর ম্যাথ করবা। কি বলছে দেখো তো, এ একটা বিন্দু দিয়ে রাখছে, বি আরেকটা বিন্দু দিয়ে রাখছে, বিন্দু দ্বারা সংযোগকারী রেখার সমীকরণ নির্ণয় করো। বলো কি দেওয়া আছে, কি দেওয়া আছে? আচ্ছা, তার মানে এ একটা, এ মানে কি দেওয়া আছে 3,4, বি মানে কি দেওয়া আছে 6,7। তার মানে বলো এখানে আলটিমেটলি দেওয়া থাকলো কি, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে না, এক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই হবে? আচ্ছা, তাহলে আমরা বলবো যে এই ক্ষেত্রে আমরা জানি, বুঝতেছ এত লেখে লেখে কেন? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো আমরা জানি সূত্রটা বলো দেখি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা বলবো x মাইনাস x1 ডিভাইডেড x1 মাইনাস x2 ইজ ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড y1 মাইনাস y2। বুঝছো, অলরেডি বুঝে গেছে না কোন সূত্রে অ্যাপ্লাই করবো? ওকে, ঠিক আছে, এবার একটু মানগুলো বসো। দেখো, বা x এর মান কত, x তো x1 এর মান কত 3, তারপর 3 মাইনাস x2 এর মান কত 6 ইজ ইকুয়াল y1 এর মান কত 4 না, আর তারপর কি 4 মাইনাস 7, y1 এর কথা বলছি না, এবার বুঝছি। তাহলে এবার একটু মানগুলো বের করো। মানগুলো কি হবে, উপর হবে হইতেছে x মাইনাস 3 আর নিচে কত হলো -3 ইজ ইকুয়াল, উপর হবে y মাইনাস 4, নিচে কত হবে -3, তাই হলো না? দেখো এখানে -3, এখানেও -3, দেখো দেখো এখানেও নিচে -3 ভাগ আছে, এখানে -3, তাহলে উভয় পক্ষ থেকে -3 কেটে দিতে পারি না? মানে কি করো, -3 দ্বারা গুণ করলে উভয়টা কেটে যাবে। তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারি, x মাইনাস 3 ইজ ইকুয়াল y মাইনাস 4, তাই কি না? সো এখন আমরা কীভাবে লিখবো, x y সবগুলোকে এক পাশে পার করে দাও, এক পাশে পার করে দিলে কী হবে ভাইয়া, বা আমরা লিখতে পারি x মাইনাস 3 মাইনাস y প্লাস 4 ইজ ইকুয়াল 0। এইটুকু তো আসতে পারছি, এটাকে ওই পাশে পার করে দিলাম, এটাকে ওই পাশে পার করে দিলাম, আলটিমেটলি আমরা কী পাই, অতএব আমরা বলতে পারি, অতএব ফাইনালি আমরা যেটা পাইতেছি, দেখো x মাইনাস ওয়াই একসাথে লিখবো, আগে লিখলাম x মাইনাস ওয়াই, 3 আর 4 -3 প্লাস 4 ইজ ইকুয়াল কত হয় +1 ইজ ইকুয়াল 0। এই যে বুঝছো, এটাই হইতেছে তোমার কাঙ্ক্ষিত সমীকরণ। পাওয়া যাবে, বের করা যাবে, ইজি না? ওকে, ঠিক আছে, এগুলো একটু বেশ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় চলে আসে। বের করতে পারবো না ভাইয়া, সমীকরণ বের করতে পারবো ইনশাআল্লাহ, সমীকরণ আশা করি বের করতে পারবো। পরবর্তী ম্যাথটা একটু দেখি, একটু বলো দেখি কি কি বলা হয়েছে এখানে, বলো। একটি নির্দিষ্ট সরলরেখার ঢাল কি দিয়ে দিয়েছে ভাইয়া, ঢাল, তার মানে কি m ইজ ইকুয়াল 3 একক বলে দিছে। তারপর রেখাটি এত -2 -3, দেখো তো কি একটা বিন্দু, সাপোজ ধরে নাও যে এটা বিন্দু হচ্ছে p ইজ ইকুয়াল কত -2, -3, একটা বিন্দু দেওয়া আছে, রেখাটির সমীকরণ নির্ণয় করো। বলো এবার কি কি দেওয়া আছে, বলো তো ভাই এবার কি দেওয়া আছে, একটা ঢাল দেওয়া আছে, একটা, এখন কোন সূত্র অ্যাপ্লাই করবো, বলো বলো বলো, বুঝছো বোঝা যাইতেছে, ইজিলি পারবো না? তাহলে এখন তুমি বলবা, আচ্ছা তোমরা তার সূত্রটা কি, আমরা জানি y মাইনাস y1 ইজ ইকুয়াল m ইন্টু x মাইনাস x। ওকে, ঠিক আছে, তাহলে একটু বের করো দেখি, y তো এটা, y1 এর মান কত, y1 এর মান -3, তাহলে প্লাস হয়ে যাবে না, +3, m এর মান কত 3 ইন্টু x মাইনাস কত -2, তাহলে প্লাস হয়ে যাবে না, +2। আলটিমেটলি আমরা কি পাই বলো তো, এগুলো একটু এই পাশে পার করো, y প্লাস 3 ইজ ইকুয়াল 3x প্লাস 3 × 2 = 6। তাহলে এখান থেকে আমরা যেটা বলি, তাহলে x এই পাশে আছে, দেখো আমরা সবসময় চাই কি এক্সটাকে পজিটিভ রাখার জন্য, তাহলে x এই পাশে আছে না, ওটাকে ওই পাশে রাখবে, এগুলাকে পার করে দিই। তাহলে সবগুলো একটু পার করে দেখি, এটাকে কোন পাশে পার করবো, এটাকে ওই পাশে পার করবো, তাহলে কী হলো 3x প্লাস 6 মাইনাস y মাইনাস 3 ইজ ইকুয়াল কত 0। তাহলে আলটিমেটলি আমরা কি পাই ভাইয়া, আলটিমেটলি আমরা যেটা পাই সেটা বলি, অতএব দেখো 3x মাইনাস y, আর এখানে কি 6 থেকে 3 বিয়োগ করলে কত থাকে, 6 থেকে 3 বিয়োগ করলে থাকে হচ্ছে +3 ইজ ইকুয়াল 0। পাইছি, পাওয়া যাইতেছে,
তুমি বুঝতেছ না যে কতটা ইজি হয়ে আসছে। জাস্ট তোমার কাছে 4টা সূত্র রেডি, তুমি খালি বের করে দেবে। পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটাও পারলাম। ঠিক আছে, পরবর্তী। এবার বলো কি কি দেওয়া আছে। সরল রেখা একটা সমীকরণ দিয়ে রাখছি, তাই না? একটি নির্দিষ্ট বিন্দুগামী একটা বিন্দু বলে দিয়েছি, দিয়ে অতিক্রম করে পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এই যে এইটুকুই একটা প্রশ্ন। কি বলে দিছে বলো তো? ওয়াই একটা সরলরেখা, একটা ইকুয়েশন, সমীকরণ, পি একটা বিন্দু। এখন বলছে পি বিন্দু স্থানাঙ্ক বের করো। যদি এইরকম বলে না কখনো, যদি কখনো বলে এরকম একটা সমীকরণ বের করো, তাহলে তুমি বলো তো এটা যদি ওই রেখার সমীকরণ হয়, তার মানে এই রেখা এর ভিতর দিয়ে যাবে কিনা, মানে এই বিন্দু দিয়ে এই রেখা যাবে কিনা। গল্পটা বুঝিনি। গল্পটা বোঝানোর জন্য এখানে একটা আরো বড় ম্যাথ আছে, বুঝছো? আচ্ছা, এটা আপাতত এখানে করতে পারলে তাও একটা কাজ হয়। আচ্ছা দেখো, এই যে এটা মনে করো তোমার হইতেছে একটা স্থানাঙ্ক। ওকে, কি হইলো ওকে, একটু সমস্যা নেই। আচ্ছা দেখো, এখন যদি কখনো যদি দেখি কি অবস্থা, কি যে এটা হইলো কি, এটা এক্স, এটা এক্স প্রাইম, তাই না? ওয়াই প্রাইম। যদি একটা সমীকরণ মনে করো যে এই একটা রেখা চলে গেছে, দেখো একটা রেখা চলে গেছে, এর উপর একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা পি নামক একটা বিন্দু, পি মনে করো x1, y1, তাই কি না? এই যে এটা কি দেওয়া আছে, এই সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে, আর পি নামক একটা বিন্দু এখানে দিয়ে দেওয়া আছে। এখন বলছে পি বিন্দুর স্থানাঙ্ক কত। এইরকম যদি কখনো দেওয়া থাকে, আমরা কি বলবো, পি বিন্দুর এই যে পি বিন্দুর যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে এগুলো সরাসরি ইকুয়েশনে বসাইতে, কারণ এটা এর উপর দিয়ে যাইতেছে, সুতরাং এটা দিয়ে এটা অবশ্যই সিদ্ধ হবে, অবশ্যই সিদ্ধ হবে। আচ্ছা, এখন গল্প কতখানি বুঝলাম সেই অনুযায়ী কাজ করি। দেখো তাহলে আলটিমেটলি তোমার কি করতে হবে ভাইয়া, ইকুয়েশনটা কি ছিল, ওয়াই মাইনাস ওয়াই ইজিক্যাল, তাই না? ওয়াই ইজিক্যাল কত, 3x + 3। ওকে, এখন কি বসাইতে বলছি, পি বিন্দুর স্থানাঙ্কটা এখানে বসাইতে বলছি। আচ্ছা, এখন তুমি বলো পি বিন্দুর প্রথম যে স্থানাঙ্ক থাকে, প্রথম যেটা, ওটাকে কি বলা হয়, এক্স বলা হয়। দ্বিতীয় যেটা স্থানাঙ্ক থাকে ওটাকে কি বলা হয়, তাহলে পি বিন্দুর প্রথম স্থানাঙ্ক কি, টি। পি বিন্দুর প্রথম স্থানাঙ্ক টি, সেটাকে কি ধরবো, এক্সের জায়গায় দেবো। আর দ্বিতীয় স্থানাঙ্ক কত, 4, কোথায় দেবো, বুঝছো? কারণ এখন এখানে এই সরলরেখায় কি বসাবো, এই সরলরেখায় পি = t, 4 বসি, বুঝছো? গল্পটা বুঝলাম? আমি কি করব, এই ইকুয়েশনে পি কত, 3t, 4 এটা বসিয়ে, এখন এটা একটু বসাও দেখি, এটা বসালে কি হবে বলো তো? ওয়াইয়ের জায়গায় এবার কি হয়ে আসবে, ওয়াইয়ের জায়গায় কি বসাবো, ওয়াইয়ের জায়গায় 4, 3 দিলাম, এক্সের জায়গায় কি দিতে হবে, টি। বুঝছো? এবার বুঝতে পারছো? যদি কোনো বিন্দু বলে এই সরলরেখার উপর আছে, তুমি সুন্দর করে বিন্দুটাকে তার সরলরেখার উপর বসিয়ে দাও, তাহলে কি হবে, 3 × t প্লাস কত, 3। এখন বলছে কি, পরে কি বলছে, পি বিন্দুর স্থানাঙ্ক বের করো। এখন পি বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো না, কারণ পি বিন্দুর দ্বিতীয় স্থানাঙ্ক কত, 4, প্রথম স্থানাঙ্ক কত, টি। টিতে তো মান জানো না, তাহলে কি করতে হবে, টির মানটা জাস্ট বের করতে হবে। তাহলে এবার টির মান বের করো। তা এটাকে এই পাশে নাও, এটাকে এই পাশে নাও, তাহলে কি বলবো, 3t + 3, আর এই 4টা মাইনাস হয়ে যাবে না, -4 ইকুয়াল কত, 0। তাহলে এখন টির মান বের করবো। দেখ এখন টির মান যদি আমরা বের করি, তাহলে আমরা বলবো কত, 3t = এখানে কত হইতেছে বলো তো, এখানে হইতেছে কত, বিয়োগ করলে কত থাকে, -1, ওই পাশে গেলে কি হয়ে যায়, +1। আলটিমেটলি t = কি হবে, 1/3। পাইছি, পাইলাম না বলো, এই যে t = 1/3। এটা যখন পেয়ে গেছি, সুতরাং আমরা এখন স্থানাঙ্ক পাবো। এখন আমরা স্থানাঙ্ক যদি বলি, তাহলে আমরা বলবো পি স্থানাঙ্ক কি, প্রথমটা কত, 1/3, দ্বিতীয়টা কত, দ্বিতীয়টা 4। বুঝছো? এই যে আমরা বুঝতে পারছি, বুঝলাম, এটাই হইতেছে স্থানাঙ্ক। প্রথমটা অ্যান্সার পাইছি। ওকে, এখন দ্বিতীয় অ্যান্সারটা আমরা বের করবো। চলো, দ্বিতীয় অ্যান্সারের জন্য আমাদের একটু ভালো একটা জায়গা লাগবে। এই যে আমাদের একটু বড় সড়ো একটা জায়গা দরকার। নির্বাচনী প্রচারণা, তুমি কোনো নির্বাচনী প্রচারণায় যাওনি, মিছিল টিছিল, মার্কা আছে, কোন সে মার্কা, এগুলো কিছু বলনি না? আচ্ছা,
ঠিক আছে। আচ্ছা দেখো এখন যে বিষয়টা, এখন আমরা একটু কাজ করি। দেখো প্রথম এখানে তার মানে প্রথম অ্যান্সার বের করতে পারছি, পরে লেখা কি দেখা যায়? বলছে কি দেখো, রেখাটি যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বিন্দুতে ছেদ করে। ওই যে রেখাটি, দেখো 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 গল্পটা বুঝো। আমাদের একটু স্থানাঙ্ক দেখো তো, স্থানাঙ্ক পরিচিত স্থানাঙ্ক, এটা স্থানাঙ্ক না, এটা এক্স, এটা ওয়াই, তাই কি না? এখন কি বললো, ওই রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে, এটা এক্স অক্ষ না, এটা ওয়াই অক্ষ না, অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। কি করছে দেখো, এ ও বি বিন্দুতে। তাহলে এ ও বি বিন্দুতে যদি ছেদ করতে হয় অবশ্যই রেখাটাকে এইভাবে যাইতে হবে। দেখো এইভাবে যাইতে হবে, এইভাবে গেলেই তো ছেদ করবে। দেখো এক্স অক্ষকে ছেদ করছে এ বিন্দুতে, এই যে এটা হলো এ, এক্স অক্ষকে ছেদ করছে। ওয়াই অক্ষকে ছেদ করছে মানে কি, এই যে বি বিন্দুতে। বুঝতেছি এই গল্পটা বুঝলাম। যদি কখনো বলে কোনো সরল রেখা এক্স ও ওয়াই অক্ষকে ছেদ করছে, তার মানে কি এইভাবে যাইতে হবে। এইভাবে গেলেই তো এক্স অক্ষকে, এটা এক্স অক্ষ না, সেটাকে ছেদ করছে, এটা ওয়াই অক্ষকে ছেদ করছে। এখন বললো কি কি বিন্দুতে, এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তারপর কি বলে, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক বের করো। এই যে বলছে কি, এখন কোনটা স্থানাঙ্ক, তুমি ইকুয়েশনটা বুঝছো? ইকুয়েশনটা কি বলতো, এটাই সেই ইকুয়েশন, ওয়াই ইজ ইকুয়াল 3x প্লাস 3। এটা হলো তোমার সরল রেখা, এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। এখন বলছে এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক বের করো। এখন তুমি বলো এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এ বিন্দুর স্থানাঙ্ক যে হবে আর একটা বি বিন্দুর একটা স্থানাঙ্ক হবে, তাই না? আচ্ছা তুমি একটু ঠান্ডা মাথায় বলো তো, এ বিন্দুর এই স্থানাঙ্ক কি কি হতে পারে? এখান থেকে যদি শূন্য হয়, এটা জিরো না, তাহলে কী হবে, 1 2 3 4 5 6 সামথিং একটা হবে, তাই না? সামথিং সেটা কত হবে সেটা আমি জানি না, ধরে নিলাম সেটা এ হবে। কি হবে? এ হবে। দ্বিতীয়টা কত হবে? দ্বিতীয়টা কত হবে? বলো 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 বলো, এর উপরে আছে, এই যে সাবাস, হাততালি। এক্স অক্ষের উপর যেহেতু আছে, সুতরাং প্রথমটা এ হলে দ্বিতীয়টা জিরো হতে বাধ্য। এই যে মাশাআল্লাহ, দ্বিতীয়টা কি হবে? জিরো। বুঝছি? এই যে এটা যদি বুঝে থাকি, পরেরটা আবার এটা কি দেখো তো, এই যে বি বিন্দুর একটা স্থানাঙ্ক উপরে উঠতেছে না, উপরে ওঠা, তার মানে এক্স এর মান কত হবে, ওয়াই অক্ষের মান সামথিংটা হবে, সেটাকে বি ধরে নিলাম। তাহলে এটাকে আমরা কি ধরে নিলাম, এটার তার মানে স্থানাঙ্ক কি হবে, এটার স্থানাঙ্ক হবে, এটার একটু মিশাই দিয়ে দাও, একটু জায়গা কম নিতেছে। আচ্ছা তাহলে এটা আমরা হবে কি 0, বি, তাই হবে কিনা? এটা তো আমরা কিসের স্থানাঙ্ক, এটা হলো আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক। বুঝছো কিনা? মাশাআল্লাহ, এতখানি বুঝে থাকলে আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা খবর। এতখানি বুঝছো? সরলরেখা সেট করছে এবং এ বিন্দু স্থানাঙ্ক যেহেতু এ কে সেট করছে, এ একটা মান পাবে, কিন্তু পরেরটা শূন্য হবে। আর বি কে যদি ওয়াই অক্ষকে সেট করলে প্রথমটা জিরো হবে, পরেরটা একটা মান হবে। এতখানি বুঝছি? এতখানি যদি বুঝে থাকি, এখন তুমি বলো এক্স অক্ষকে একটা অংশতে সেট করা, ওয়াই অক্ষকে একটা অংশকে সেট করা, এইরকম যদি থাকে, আমরা একটা সমীকরণ নির্ণয়ের সূত্র পাইতাম। মনে পড়ে? কি সূত্র সেটা? মনে পড়ে? এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি ইজ ইকাল 1। মনে পড়ে? আচ্ছা, তার মানে কোনো কিছু যদি সেট করে, তাহলে সেট করার সূত্রটা কি হয় বলো তো? বলো, তাহলে সূত্রটা কি হয়? আমরা জানি সেই ক্ষেত্রে কি হয়, এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি ইজ ইকাল কত হয়? এইরকম যদি সূত্র হইতো, তার মানে এইরকম সূত্র হলে কি হইতো ভাইয়া? এরকম সূত্র হলে এই যে এ যেটা আছে এটা হয়তো এই মান, বি যেটা আছে এটা হয়তো এই মান। আলটিমেটলি তোমার কি চাইছে? এ বিন্দুর স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে না? তাই তো বের করতে বলছে। এ বিন্দুর স্থানাঙ্ক তুমি তো প্রথমটা তো জানো না, দ্বিতীয়টা জানো, জিরো হবে। বি বিন্দুর স্থানাঙ্ক শুরুটা জানো, কিন্তু তৃতীয়টা জানো না। তাহলে আলটিমেটলি তোমার কিসের মান বের করতে হবে? এ এবং মানটা বের করতে হবে। এটাই তোমার মূল সূত্র না? বোঝো আমার কথা বোঝো, তাই কি না? এটা তোমার হওয়ার কথা, এটা তোমার হওয়ার কথা না? আমরা জানি এটাই, তার মানে তোমার কি, আমরা জানি এটা হওয়ার কথা, আমরা জানি এটা হওয়ার কথা, তাই কেন? এখন এই যে ইকুয়েশন আছে না, এটাকে এর মতো করব। তার মানে এখানে কি দেখো তো, আমরা জানি এটা, তাই না? এখানে তার মানে এখন আমরা এখানে কাজ করি। দেখো এখানে, দেখো গল্পটা বোঝো। এখানে ইকুয়েশনটা কি দেওয়া আছে ভাইয়া? ইকুয়েশনটা দেওয়া আছে হচ্ছে y ইজ ইকুয়াল 3x প্লাস 3, তাই দেওয়া আছে না? ওটাকে কেমন বানাইতে হবে? এমন বানাইলেই তো তুমি আর বিন মান পাবো। এটা কি ব্যাংকিং শুরু করছে বলো তো?
আচ্ছা, তাহলে ওয়াই ইজ ইকুয়াল 3x প্লাস 3। এটাকে কার মতো বানাবো? ওর মতো বানাবো। ওর মতো বানাইতে পারলেই আমরা এ আর বির মান পাবো, তাই কি না? তাহলে ওখানে কি ছিল দেখো তো, এক্স আর ওয়াই এই পাশে ছিল আর এই পাশে কে ছিল? সংখ্যা ছিল। আমরা কি করবো, এটাকে এক পাশে নেব। তাহলে ওয়াইটাকে এই পাশে পার করে দিই। দেখো ওয়াইটাকে পার করে দিলে কী হবে দেখো তো, 3x মাইনাস প্লাস 3 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 0 হইল না? এই পাশে কি আসতে হবে? শুধু সংখ্যা থাকবে। দেখো দেখো, তারপর আমরা বললাম বা দেখো এইটুকু বুঝতেছে কি না, 3x মাইনাস ওয়াই, তাই না, ইজ ইকুয়াল হইতেছে -3, তাই কি না? ডান পাশে কি হইতে হবে? 1 হইতে হবে। তাইলে এর মতো হবে যে 3কে ওয়াই 1 বানানোর অর্থ কীভাবে বানাতে পারবা? -3 দিয়ে ভাগ করে দাও, তাহলেই তো হবে, তাই না? তাহলে এখন যেটা আমরা বলবো, দেখো এখানে কি আছে, 3x ডিভাইডেড কত, -3, এখানে কি আছে মাইনাস মাইনাস, এখানে ওয়াইকেও কী দিয়ে ভাগ দিয়ে দেবো? -3, এখানে আছে কি -3, সেটাকেও কী দিয়ে ভাগ দিয়ে দেবো? কেন ভাগ দিতেছি? কারণ আমার ডান পাশে 1 বানাতে হবে। বুঝছো? এতটুকু বুঝছো? খুবই জরুরি একটা জিনিস। আচ্ছা, এইটুকু আমরা একটু ছোট করি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এতটুকু বুঝতেছি? আচ্ছা, এতটুকু বুঝতে থাকি, তারপর অংশটুকুতে আসো। এটুকু বানাইছি, দেখো এই পাশে 1-এর মতো হয়েছে কিনা? 1-এর মতো হয়েছে? একটু কালার চেঞ্জ করে দেখো, তাহলে আমরা বলতে পারি এখানে আমরা কি পাইলাম বলো তো, এই 3 আর 3 কেটে যায় না? কেটে গেলে কি থাকে? উপরে থাকে হইতেছে এক্স আর নিচে থাকে কত? কি সরি আমি কি বললাম, আচ্ছা উপরে থাকে কত? এক্স, আর এই 3 কাটা দিলে নিচে কত থাকে? -1, তাই কি না? আচ্ছা, এখানে সূত্রেতে মাইনাস ছিল না প্লাস ছিল? তাহলে এখানে আমাকে জোর করে আমি প্লাস নিতে চাচ্ছি, জোর করে, তাহলে আমাকে প্লাস জোর করে নিলাম, নিয়ে এখানে যদি ওয়াই লিখি, নিচে কত ছিল? -3 ছিল না? তাহলে এই মাইনাস প্লাস যে জোর করে নিলাম, তার মানে একটা মাইনাস দিয়ে গুণ দিতে হবে। একটা মাইনাস যদি গুণ দিতে হয়, তার মানে এই মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এই মাইনাসটা কী হয়ে যাবে অটোমেটিক? কারণ এখানে আমার দরকার কি? প্লাস। আমার প্লাস দরকার, সূত্র অনুযায়ী প্লাস থাকতে হবে। তো প্লাস বের করার জন্য আমি জোর করে এখানে আরেকটা মাইনাস দিয়ে গুণ দিলাম, দেওয়াতে নিচেরটা কী হয়ে যাবে? মাইনাসে প্লাস হয়ে যাবে। তখন নিচেরটা কী হয়ে যাবে? শুধু 3 ইজ ইকুয়াল, ডান পাশে কী হয়ে গেল দেখো তো, এটা কেটে গেলে 1। এটা দেখো তো সূত্রের মতো দেখতে হয়েছে কিনা? সূত্রের মতো দেখতে হয়েছে, x/a প্লাস y/b ইজ ইকুয়াল 1। সূত্রের মতো হয়েছে? সূত্রের মতো হয়েছে না একটা জিনিস? ওকে, মাশাআল্লাহ। সূত্রের মতো যেহেতু হয়েছে, সুতরাং এখন তুমি এটাকে ওর সাথে কম্পেয়ার করো। এই জিনিসটাকে ওর সাথে যদি কম্পেয়ার করো, এখানে 1 আছে, x/a, অতএব a ইজ ইকুয়াল কত? -1, b ইজ ইকুয়াল 3। বুঝছো? খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ওকে, পাওয়া যাবে? তাহলে এই ধরনের ম্যাথ যদি আমাকে বলে যে এত অংশ সেট করছে, এত অংশ সেট করছে, তাহলে কী করতে হবে? শুরুতে চিত্রটা আঁকায় বুঝবা কি বলছে, তারপর এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনের সাথে তুলনা করবা। ওকে, তাহলে আমরা জানি এটা এখানে ওই মতো এনে, তার মানে বলবা a ইজ ইকুয়াল -1, b ইজ ইকুয়াল 3। বুঝতে পারছি? ওকে, তাই যদি বুঝতে পারি, তাহলে এই যে এর স্থানাঙ্ক তো আমার একটু বাকি ছিল, তাই না? এখন এর স্থানাঙ্ক তুমি বের করতে পারবে না? এখন তুমি এর স্থানাঙ্ক পূর্ণ করো দেখি। এর স্থানাঙ্ক তার মানে কী হবে? a ইজ ইকুয়াল হবে কি, প্রথম এর মান কত? -1, পরেরটা তো 0 হবে। b ইজ ইকুয়াল কত? 0,3। বুঝছি? ভেরি গুড, এইটাই হইতেছে তোমার আনসার। পাইছি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝতে পারছি। দেখো অনেক ইম্পর্টেন্ট ছিল এগুলো। তুমি শুধু এসএসসিতে না, ইন্টারমিডিয়েট যখন উঠবে না, তুমি এটা দিয়ে তুমি ইন্টারমিডিয়েটে যারা ওই যে সরলরেখা করবে, সরলরেখা একটা বড় একটা চ্যাপ্টার আছে, তুমি তার চ্যাপ্টারের অর্ধেক তুমি একাই পারবা যদি এগুলো বুঝে থাকো। অর্ধেক পারবা, অর্ধেক দেখবা যে হ্যাঁ হয়ে যাচ্ছে। তার মানে তুমি রীতিমতো ইন্টারমিডিয়েটের পড়াও শিখে যাইতেছো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ছিলাম, এই জিনিসটা আমরা সলভ করছি না ভাইয়া? এই জিনিসটা আমরা সলভ করলাম না? এ ও বি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারছি। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক y - 2x + 3 = 0 রেখার ঢাল ও ছেদক নির্ণয় করা। হ্যাঁ, কি বলছে দেখো তো। দেখো এখন প্রশ্নটাকে অন্য দিকে, উল্টা দিকে করতেছে। দেখো কি দেওয়া আছে বলো তো? একটা সমীকরণ দেওয়া আছে কি, y - 2x + 3 = কত? 0। রেখার কি বের করতে বলছে? ঢাল এবং ছেদক। তুমি বলো তো, ঢাল আর ছেদক থাকে এইরকম সূত্র জানো? ঢাল আর ছেদক ছিল, বলো। ঢাল আর ছেদক একটা কি থাকে? একটা থাকে হচ্ছে ঢাল,
আরেকটা যেতে থাকে সেটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক, ওই যে ধ্রুবক কি হইতেছে ছেদক, ছেদকের অপর নাম কি ধ্রুবক। ওকে, এই যে এইরকম একটা ইকুয়েশন মনে পড়ে, কি বলতো সেটা, y is equal to mx plus c। এটা না তোমার মূল সূত্র, তোমার মূল সূত্র এটা হওয়ার কথা কিনা বলো। এখন এটাকে তুমি এইরকম বানাইতে হবে, ওটাকে এইরকম কেমনে বানাবো, তাহলে ওয়াইটা বাম পাশে থাকে না, তোমার টার্গেট কি ওয়াইটাকে বাম পাশে রাখা, ওয়াইটাকে বাম পাশে রাখা, দেখো ওয়াই কিন্তু বাম পাশে ছিল, তাহলে ওয়াইটাকে বাম পাশে রাখবে, বাকিগুলো পার করে দিবা। তাহলে তুমি কি বলবা, আমরা জানি ঢাল এবং ছেদক রেখার সম্মিলিত সমীকরণ সমান ওয়াই ইজিক্যাল এম এক্স প্লাস সি। তাহলে এখন এটা করবো, এখানে বুঝছো বুঝছো কেমনে কাজ করবো, এখানে ওয়াই ইজিক্যাল এটা 0, তাহলে কি বলবো, এবার কি বলবো, দেখো ওয়াইটাকে বাম পাশে রেখে দাও, তাহলে ওয়াই ইজিক্যাল এটা ওর পাশে গিয়ে কী হয়ে যাবে, প্লাস 2x, প্লাস তো লেখা লাগে না, আরে মিশে নাকি, আচ্ছা আচ্ছা এটা কি হয়ে যাবে 2x, তাই না, 2x মাইনাস কি হয়ে যাবে 3, তাই হলো কিনা, এরকম পাইলাম। দেখো ওয়াই ওয়াই মিলছে, বের হয়েছে না, এম এর জায়গায় কি আছে, আচ্ছা তার মানে এটাকে একটু তুলনা করো দেখি, তোমার মূল সূত্রের সাথে তুলনা করো, ওয়াই ইজ ইকুয়াল এম এক্স মাইনাস মানে প্লাস, সরি এটা তো এটা হবে না, এমন করে কেন, এম এক্স প্লাস সি, দেখো তো দেখো তো, তাহলে এখন তুমি তুলনা করো, তুমি বলো তুলনা করে পাই, কি বললাম, তুলনা করে পাই ওয়াই, তো ওয়াই এম এর জায়গায় কি আছে 2 আছে না, এম ইজ ইকুয়াল 2, সির জায়গায় কি আছে, সির জায়গায় 3 না কিন্তু -3, কারণ এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, তার মানে কি সির জায়গায় কি আছে -3। এই যে তুমি তার মানে আলটিমেটলি তুমি বলবা যে সুন্দর করে কি ঢাল এম ইজ ইকুয়াল কত 2, আর কি ছেদক, তাই না, ছেদক সি ইজ ইকুয়াল কত -3। অ্যান্সার পাইছি, ইজি হয়ে গেল না, জীবনটাই সহজ হয়ে গেল না, জীবনটাই সহজ হয়ে গেল। ওকে, তার মানে দেখো যদি তোমাকে ঢাল আর ছেদক দেওয়া থাকে তুমি সমীকরণ বের করতে পারো, আবার সমীকরণ দিয়ে যে ঢাল ছেদক বের করে তুমি এই সমীকরণটা বসায় মিলাবা কোনটার সাথে কোনটা, পারবো, মাশাআল্লাহ। ঠিক আছে, এখন তুমি আরেকটা নিউজ দাও তো, যে এই যে আমরা যেভাবে ম্যাথ করতেছি একদম মোস্ট ইজিভাবে এবং ফিল করে জিনিস বোঝা যায়, মিল করা যায়, তাই না। এখন বিষয়টা হইতেছে তুমি তোমার স্কুলে বা তোমার যে যারা পড়ো বা ইয়া করো, তারা কি ম্যাথমেটিক্সকে একটা নির্দিষ্ট রুলে করতে বলে, না তুমি স্বাধীন, তুমি যদি সঠিক করো তাহলে সমস্যা আছে না, বলে যে না আমি যেভাবে করেছি এভাবে করাইতে হবে, স্বাধীন না, তুমি যদি সঠিক করো, সৃজনশীলের যুগ না, তুমি সঠিক করতেছ তুমি যে কোনোভাবে করো, এটা যদি মেনে নেয় তাহলে কোনো সমস্যা নেই, বুঝছো। আবার কোনো টিচার একটু এরকম করে কি আমি যেভাবে করেছি সেভাবে, তো এটা তো আসলে অন্যায়। আর তোমার সামনে এসএসসি পরীক্ষায় তো আর ওই স্যার খাতা কাটবে না, এসএসসি পরীক্ষা সর্বসাধারণের জন্য, সো তুমি সঠিক করলে ওকে, বুঝছি, ঠিক আছে। অ্যান্ড এটা তো শিখে রাখলে, এটা তুমি বিশ্বাস করে বলতেছি না, ইন্টারমিডিয়েটে উঠে সরল রেখা একটা চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার, কতখানি জানো, ওটা হলো 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, 3.6, 3.7, তার অর্ধেক তুমি করে ফেলতে পারবে ইনশাআল্লাহ, এই নলেজ দিয়ে অর্ধেক করে ফেলতে পারবে, ওকে, হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে, পরবর্তী অংশ দেখি, পরবর্তী এই অংশটুকু তো বোঝো দেখি, একটা স্থানাঙ্ক দেওয়া আছে, আরেকটা স্থানাঙ্ক বিন্দুতে সংযোজক রেখা এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, আবার ছেদ করার কথা বলছে, তার মানে কোনটা লাগবে, মানে ওটা হলো ছেদক সি, আর এটা ছেদ করে মানে কি ওই যে সমীকরণ, দেখো এখন তুমি কি আঁকাবা, এটা বললেই তোমাকে আগে এটা আঁকাইতে হবে, এভাবে আঁকাবা, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, তার মানে নিশ্চয়ই এটা এইরকম একটা সমীকরণ, কীরকম এইরকম, বুঝছো কথা বুঝছো, এরকম একটা ইয়া। এখন এখানে কি বলছে দেখো, এ সমান বিন্দু, এবার দেখো এ আর বি বিন্দুর মান অলরেডি বলে দিচ্ছে, তাহলে এ বিন্দুর মান কত হবে, এ বিন্দুর মান কত বলে দিচ্ছে বলো তো, -1 3, বি বিন্দুর মান বলে দিচ্ছে, বি বিন্দুর মান কত 5 15 বলে দিছে, বলে দিয়ে কি বলছে, সংযোগ সরল রেখা এক্স ও ওয়াই অক্ষকে, এটা এক্স অক্ষকে না, এটা ওয়াই অক্ষকে না, ছেদ করছে যথাক্রমে পি ও কিউ বিন্দু। আচ্ছা ইনি আবার পি ও কিউ বিন্দু বলে দিচ্ছে, বুঝছো, তার মানে এর জায়গায় আমরা আরও কি নাম দিতে পারি, এটার নাম কি দিতে পারি পি, এটার নাম কি দিতে পারি কিউ, বুঝছো, বলে দিছে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, পি কিউ সরল রেখার সমীকরণ নির্ণয় করো, তার মানে কি এই সমীকরণ নির্ণয় করতে বলছে না।
এর আগের ম্যাথে কি ছিল? সমীকরণ ছিল, স্থানাঙ্ক বের করতে বলছিল। এবার কি বলছে? আচ্ছা, এ ও বি বিন্দু দ্বয়ের সংযোজক রেখা এক্স ও ওয়াই অক্ষকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় এটা একটা আমরা ক্লিয়ার করি। এই যে এই বিন্দুটা পি, এটা কিন্তু এই যে এ আর বি বিন্দু মানে এটা না, বুঝছো? এ বিন্দু হলে তো এটা তো সামথিং হতো, এটা জিরো হইতো, তাই না? এ বিন্দু এটা হবে না, মানে এই সরল রেখার কোনো একটা বিন্দু, বুঝছো? এ ও বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখা এক্স ও ওয়াই অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। তার মানে বুঝাইতে চাচ্ছে কি? এটা বুঝাইতে চাচ্ছে এরকম, দেখো আর একটু মানে একদম সলিড হইতে হবে তো সব কিছু। কোথায়? এই যে দেখো। আচ্ছা, এখন যে অবস্থা, কি কালার লিখতেছিলাম, কি হলো? ওকে, দেখো এটাকে একটু বড় করো, দেখো এটাকে একটু বড় করো। বড় করলে এখন যে জিনিসটা হবে, এ ও বি বিন্দু দ্বয়ের সংযোজক রেখা এক্স ওয়াই অক্ষকে। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার মনে করো এটা হলো এ নামক একটা বিন্দু, কত? -1,3। ওকে, আর এইদিকে কত? 5,15। আচ্ছা, একদম ওই এর মতো করে আঁকায়, তাহলে বোঝা তোমার আরও ইজি হয়ে যাবে। দেখো ওর মতো করে আঁকায়, স্থানাঙ্ক যেহেতু আমরা জানি, ওর মতো করে আঁকাইলে তুমি আরও বোঝা ইজি হয়ে যাবে। দেখো এটা হলো এক্স, এটা এই যে এটা হলো এক্স অক্ষ, এটা হলো এক্স প্রাইম, তাই না? এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম। আচ্ছা, এখন তাহলে দেখো কি বলছে, এ বিন্দুর স্থানাঙ্ক কত ভাইয়া? -1,3। তার মানে এরকম না? -1,3 এরকম না? এই একটা জায়গায়, তাই কিনা বলো? -1 পর 3। আচ্ছা, বি বিন্দুর স্থানাঙ্ক কত? 5,15। তাহলে এইরকম না? এটা হলো 5 আর এটা হলো 15, তাই কিনা? এই যে, তার মানে এটা মনে করে হইতেছে এ বিন্দুর স্থানাঙ্ক কত? এর সমান হচ্ছে -1,3, আর এটা বি বিন্দুর স্থানাঙ্ক কত হইতেছে? 5,15, এরকম না? আচ্ছা, এখন এই সরল রেখাটা মিলাই দাও। দেখো এই সরল রেখা মিলাইতে থাকো, এই বুঝছি? এখন কি বলছে, এই সরল রেখা বিন্দু দ্বয়ের সংযোজক রেখা এক্স ও ওয়াই অক্ষকে। এখন দেখো ভাগ করছে কোথায়? এটা এক্স অক্ষকে ভাগ করছে কিনা? এক্স অক্ষকে কি বিন্দুতে ভাগ করছে? পি বিন্দুতে। মানে যথাক্রমে এক্স অক্ষকে পি, তার মানে শুরুরটা হবে এক্স অক্ষে পি, ওয়াই অক্ষকে তার মানে কোনটা হবে? কিউ। এই যে এখানে কিউ বিন্দুতে ছেদ করে পি কিউ সরল রেখার সমীকরণ নির্ণয় করে। এখন এইটুকু সমীকরণ নির্ণয় করতে বলছে। এবার পি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবে কিনা? এখন তুমি বলো, পি বিন্দু যেহেতু পি বিন্দু এক্স অক্ষ বরাবর আছে, তার মানে প্রথম যে স্থানাঙ্ক, প্রথম পি সমান কি হবে? এ কমা কত হবে? এ কমা কত হবে বলো? এ কমা পরের মান কি হবে, যেহেতু এক্স অক্ষের উপর আছে? 0, বুঝছি? আচ্ছা, কিউ কি হবে বলো? কিউ কি হবে? 0,b, তাই হবে কিনা? তাই হবে না? কারণ ওটার মান 0। এখন তোমাকে কি বলছে? এ বিন্দু স্থানাঙ্ক বের কর, ঠিক আছে? এখন এ বিন্দু স্থানাঙ্ক বের করতে বললে তুমি এখন আলাদা বলো, তুমি এখন কি বলো? এই যে এ বি যে সরলরেখা ছিল না, এ বি সরলরেখার সমীকরণ বের করতে পারবে না? এ বি সরলরেখার সমীকরণ বের করতে পারবে কিনা? এ বি সরলরেখার সমীকরণ কেমনে বের করে? তোমাকে বের করতে বলছে এই সরলরেখার সমীকরণ, তাই না? আচ্ছা, কি বলছে? যে পি কিউ রেখার সমীকরণ নির্ণয় করো এবং পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই পি কিউ এর সমীকরণ নির্ণয় করতে বলছে এবং পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে পি কিউ এর সমীকরণ এটাও তো পাবা, পি কিউ এর দৈর্ঘ্য পাবা। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য পাওয়ার জন্য কী করতে হবে? পি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এখন তুমি বলো, পি কিউ রেখার সমীকরণ কোনটা হবে? এ বির সমীকরণ যেটা, পি কিউ সমীকরণ তো সেটাই, তাই না? ওই রেখার উপরই তো আছে, তাই না? তাহলে এটা তুমি এ আর বি বিন্দুতে তুমি সমীকরণ বের করতে পারবে কিনা? পারবা। পরে কি বলছে? পি কিউ এর দৈর্ঘ্য বের করো। পি কিউ এর দৈর্ঘ্যের জন্য কি দরকার? পির স্থানাঙ্ক দরকার। একদম 11.1 করছিল, কেমনে? ওই √2/(x1 - x). পারবো? ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা দেখো, চলো দেখি আমরা এটা নিয়ে একটু বোর্ডে চলে যাই, অনেক কাজ আছে। গল্পগুলো কি বুঝতেছি? মজার না? দেখবা যে ম্যাথ বুঝলে মজাই লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো এখন কি অবস্থা দেখো তো। তার মানে এখন তারপরে কাজ কি? এ আর বি বিন্দুতে একটু সমীকরণ বের করি। এ আর বি বিন্দুতে ফার্স্ট অফ অল সমীকরণটা বের করো। তার সমীকরণ যদি আমরা বের করি, এ আর বি বিন্দু, এ বিন্দু কত ছিল ভাইয়া? -1,3। বি বিন্দু কত ছিল? 5,15। এখন বলো, এখানে কয়টা স্থানাঙ্ক দেওয়া আছে? 2টা স্থানাঙ্ক হলে কোন সূত্র দেয় আমাকে সমীকরণ? এই যে, ঠিক আছে। তাহলে আমরা জানি কি বলতো?
এই যে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাই কি না? এখন মানগুলো বসাও, সুন্দর করে মানগুলো বসাই নাও। মানগুলো বসাই কি পাই, কত এক্স হচ্ছে এক্স, তার মানে প্লাস কত 1, পরে কি হবে মাইনাস 1 মাইনাস 5, তাই না? পরেরটা দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস 3 মাইনাস 15, তাই হলো না? বুঝতেছি? ওকে ঠিক আছে। এখন এই সমীকরণটাতে এই জায়গাটা ছোট নিয়ে ফেলছি, চলো আমরা এর একটু বড় জায়গায় নিয়ে আসি। এগুলো তো সব অ্যাড হয়ে গেল, বলো কি চমকি ধমকি। আচ্ছা এখান থেকে নিতে হবে, বুঝছো? এবার ঠিক হবে আশা করি, সমস্যার কথা না। এবার ঠিক আছে, দেখো এখানে নিয়ে আসো, কারণ এটা নিয়ে অনেক কাজ করতে হবে। দেখো তাহলে এখন কি অবস্থা, এটা বের করছি, তারপর কি এই যে বা দিতে হবে, বা কি হবে দেখো তো, উপরে কত এক্স প্লাস 1, নিচে কত -6, এখানে কত ওয়াই মাইনাস 3, আর নিচে কত -12। ওকে ঠিক আছে, এখানে পাইলাম। তারপরে কাজটা কি, তারপরে কাজটা হইতেছে এটা দিয়ে এটাকে গুণ করা, এটা দিয়ে গুণ করা, তাহলে 12 দিয়ে গুণ করো। এতটুকু ঠিকঠাক আছে কি তোমার? ঠিক আছে না? তাহলে এখানে 12 দিয়ে যদি গুণ করো তার মানে কী হবে -12x মাইনাস 12 ইন্টু ইজ ইকুয়াল 6 দিয়ে গুণ করো -6 প্লাস 3 6 18। ওকে তাহলে আলটিমেটলি এক্সেরগুলো এক পাশে রাখো, সবগুলো এক পাশে রেখে, এবং এই কোথায় গেল, এখানে একটা ওয়াই ছিল, এখানে একটা ওয়াই ছিল। আচ্ছা তারপর এক্স ওয়াইকে এক পাশে রাখো, সংখ্যাগুলোকে অন্য পাশে রাখো, তাহলে কী হয় দেখো তো, এখানে হয় হচ্ছে -12x প্লাস 6y ইজ ইকুয়াল কী হবে, এখানে ছিল 18 প্লাস হচ্ছে 12। ওকে তাহলে আলটিমেটলি কী হয়, এটা যেহেতু এইরকম মান আসতেছে, আমরা চাইলে কী করতে পারি, এক্সটাকে আমরা সবসময় চেষ্টা করি কি পজিটিভ রাখার জন্য, তাই না? তাহলে কি এটাকে মাইনাস দ্বারা গুণ করে দেবো, তাহলেই তো হয়ে যাচ্ছে। মাইনাস দ্বারা গুণ করে দিলে এটা কত হয়ে যাবে 12x মাইনাস 6y। এই পাশে মান কত আসে, এই পাশে মান আছে 18 আর 12 কত হয়, 18 আর 12 20 করলে 30 হয়, 30। কিন্তু 30 এই পাশে যে মাইনাস দিয়ে গুণ করছি, পুরো সমীকরণকে মাইনাস দিয়ে গুণ করতে হবে না? তাহলে এই পাশে কী হয়ে যাবে -30। কেন -30 হলো, কারণ কী করছি আমরা মাইনাস দ্বারা গুণ করি। ওকে এতটুকু আমরা বুঝতে পারছি। অ্যান্ড তারপর কী করবো, সব সংখ্যাকে এক পাশে পার করো, দেখি সব সংখ্যাকে যদি এক পাশে পার করি, 12x মাইনাস 6y প্লাস 30 ইজ ইকুয়াল 0, তাই না? এই তো সমীকরণ পেয়ে গেছে। দেখো সমীকরণ পেয়ে গেছি, কিন্তু বিষয়টা হলো কি, এই যে দেখো এইটুকুই আসছে না, এগুলো তো অনেক বড় বড় সংখ্যা, ছোটো করা যায় না? দেখো ছোটো করা যায়, একটু ভাগ টাগ দিয়ে ছোটো করা যায়। কোথায়, এখান থেকে ছোটো করে নিই। আচ্ছা এগুলোকে একটু ছোট করে নিয়ে আসি। আচ্ছা দেখো তাহলে এটাকে একটু ছোট করলে কি হয়, 12 আছে না, 12কে কত দিয়ে ভাগ দিতে পারে, 6 দিয়ে ভাগ দিতে পারে না? 30কেও তো 6 দিয়ে ভাগ দেয়, তাহলে সবাইকে কয় দ্বারা ভাগ দেব, 6 দ্বারা ভাগ, বুঝছি? 6 দ্বারা এবার সবাইকে ভাগ দিতে চাচ্ছি, তো 6 দ্বারা সবাইকে ভাগ দাও দেখি, 6 দ্বারা ভাগ দিলে কত হয়ে যায়, এটা হয় 2x মাইনাস y প্লাস 5 ইজ ইকুয়াল 0। সমীকরণ পাইছি, এটা হলো তোমার এক্স ওয়াই অক্ষের সমীকরণ, মানে PQ এর সমীকরণ। ওকে এখন সমীকরণ পাওয়ার পর এখন কি হয়েছে বলো তো, এখন কি করতে বলছে, দৈর্ঘ্য বের করো। দৈর্ঘ্য বের করার আগে পি আর কিউ এর স্থানাঙ্ক দরকার না? পি আর কিউ এর স্থানাঙ্ক কেমনে পাবো, এটাকেই যদি আমি ওইভাবে প্রকাশ করি, বুঝছি সমীকরণ মনে আছে, এটাকে আমরা ওইভাবে প্রকাশ করবো। এটাকে ওই যে কি সমীকরণটা বলো দেখি, x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b, তাই না? ওইভাবে যদি আমরা আনতে পারি তাইলে আলটিমেটলি আমরা এদের আমরা সমীকরণটা বের করবো, বুঝছো? এতক্ষণ তো বুঝছি, তাই না? আচ্ছা আমাদের এদেরকে ছোট্ট করে রেখে দিই, আমাদের শুধু সমীকরণটা দরকার। আচ্ছা তাহলে সমীকরণটা কীরকম, সমীকরণটা আমরা পাইছি হচ্ছে 2x, আমরা একটু এই কালার নেই, কী পাইছি দেখো তো,
2x মাইনাস ওয়াই প্লাস কত প্লাস 5 ইজ ইকুয়াল কত 0। আমার টার্গেট কি বলো তো? পি মানে এই পাশে 1 বানাইতে হবে। ইকুয়েশনটা মনে আছে? ইকুয়েশনটা মনে করে দাও দেখি। আমার টার্গেট হলো x বাই a প্লাস y ডিভাইডেড b ইজ ইকুয়াল 1। এর সাথে মিল করাইতে হবে, তাই না? তো এটাকে ওই রকম বানাইতে হবে, এটাকে ওই রকম বানাও। দেখো তার মানে কী হবে? তাহলে 5টাকে বেশি পার করে দিতে হবে। 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল কত -5। তাহলে এখন কততে ভাগ দেবো সবাইকে? কত দ্বারা ভাগ দেবো বলো তো? সবাইকে -5 দ্বারা সবাইকে ভাগ দেবে, কারণ ওই পাশে 1 বানাইতে হবে। ওকে, তাহলে সবাইকে একটু -5 দ্বারা ভাগ দাও। তাহলে এই পাশে এই যে একেও -5 দ্বারা ভাগ দাও, একেও -5 দ্বারা ভাগ দাও, একেও -5 দ্বারা ভাগ দাও। কি বললাম? যে -5 দ্বারা ভাগ করে -5 দ্বারা সবাইকে ভাগ দিলাম। এখন দেখো এই ভাগ দেওয়ার পর কী হবে? তাহলে এখানে কী হয় বলো তো? এখানে ভাগ দিলে কি থাকে? কাটাকাটি তো দেওয়া যায় না, কিন্তু আমার উপরে কে থাকতে হবে? উপরে শুধু x থাকতে হবে। এখানে কি উপরে শুধু x আছে? 2 আছে। তাহলে ওই যে 2টাকে এই 5-এর নিচে দিতে হবে, তাই কি না? বুঝছো? কারণ দেখো যদি কখনো এইরকম থাকে যে x ডিভাইডেড 2/5, তাহলে এটা কি 5টাকে আমার উপর দেয় না? আমরা এটা কি লিখতে পারি যে 5x ডিভাইডেড 2। তাহলে এখন আছে 5x ডিভাইডেড 2, ওটাকে আবার নিচে দিতে পারি না? বুঝছো টার্গেট? বুঝছো? বুঝলাম কিনা বলো তো? ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা কী করবো? 2টাকে এরও নিচে দেবো। তার মানে কী হবে? দেখো এটা কী করতে চাচ্ছি, এটাকে আমরা করতে চাচ্ছি উপরে থাকবে x, নিচে থাকবে কি -5/2। বুঝছি? তারপর এখানে দেখো আবার আবার ওয়াইয়ের আগে কি আছে? ওয়াইয়ের আগে মাইনাস আছে না? ওয়াইয়ের আগে মাইনাস আছে, তাহলে কী করতে হবে? ওয়াইটাকে প্লাস করতে হবে। তাহলে ওয়াইয়ের আগে মাইনাসকে যদি প্লাস করি তাহলে ওয়াই হইল, তাহলে এই যে মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে? শুধু 5। আর এখানে কি থাকলো? 1। দেখো তো এখন একটু এই যে এটা কার সমতুল্য? এটা a এর সমতুল্য, আর এটা বুঝছি মেলানো যায়। তার মানে এখন আমরা বলবো এটা, তার মানে এখানে অতএব তাহলে আচ্ছা, তাহলে আমরা যদি বলি এই যে এখানে লিখে দেখো, আমরা বলতেছি তাহলে কি পাই বলো তো? তাহলে a সমান কত? a সমান হচ্ছে -5/2 এবং b সমান কত ভাইয়া? 5। তাই যদি হয় তাহলে p কি এর স্থানাঙ্কটা বের করে বলো। তাহলে p ইজিক্যাল কী হবে বলো তো? p সমান হবে, p এর মান কত পাবে ভাইয়া? -5/2, 0। আর q এর স্থানাঙ্ক কী পাবো? 0,5। দুইটা স্থানাঙ্ক পাইছি। তাহলে প্রথম অবস্থা বলো, এই যে এটা কিসের? এটা পি কিউ এর সমীকরণ কিনা? পি কিউ এর সমীকরণ পাইছি, পি কিউ এর এখন কি পাইছি? স্থানাঙ্ক পাইছি। পি কিউ এর সমীকরণ পাইছি, পি কিউ এর স্থানাঙ্ক পাইছি। এখন পি আর কিউ এর দৈর্ঘ্য বের করতে পারবো? বুঝছো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ওকে, ঠিক আছে। আচ্ছা, চলো এখন পুরাটাকে আমরা একটু শর্টকাট করে এদেরকে আমরা ছোট করে আমরা একটু দেখি পরে কি করা যায়। ওকে, তাহলে এখন তুমি দৈর্ঘ্যটা বের করো। দেখি দৈর্ঘ্যটা আমরা কেমন বের করতে পারবো। আমরা বলবো পি কিউ সমান কী হবে? √, সূত্রটা কি ভাইয়া? x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, তাই না? আলটিমেটলি আমার উদ্দেশ্য তো এটা। এখন উদ্দেশ্যটা পূরণ করো। দেখো তাহলে এখন তুমি মানগুলো বসাও। x1 কত? x1 হলো -5 এত, তাই না? তাহলে কী হবে? -5/2 - 0, তারপরে হোল স্কোয়ার প্লাস 0 - 5, তারপরে হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি ফলাফল কি আসে? এটার উপর স্কোয়ার করলে কত হবে? এটার উপর স্কোয়ার করলে হবে হচ্ছে 25/4 প্লাস এটার উপর স্কোয়ার করলে কত হবে? 25। টোটালের উপর কী থাকবে? রুট থাকবে, তাই না? বুঝছি। আচ্ছা, এটাকে আরও কি করতে হবে? আরও একটু ছোটো করতে হবে। আর একটু ছোটো করে চলো এখানে আমরা এখানে আর একটু কাজ করি। ওকে, তাহলে এখন আমাদের কি টার্গেট বলো তো? এখন আমার টার্গেট এটাকে আরেকটু ছোটো করা, ক্লিয়ার করে নাও। তাহলে এখানে একটু লসাগু করো। নিচে কত হবে? 4, উপরে কত হবে? 25 যোগ 4 25 কত? 100, তাই না? উপরে কি আছে? একটা রুট তো আছে। আচ্ছা, তারপর কি হবে? উপরে কত পাইলাম? 125, আর নিচে কত পাইলাম?
4, তার উপর কি আছে রুট আছে। এখন ক্যালকুলেটর দিয়ে দেখো 125কে রুট করলে কত হয়, 125কে রুট করলে কত হয়, আচ্ছা 125 রুট, তাহলে রুট 125। আচ্ছা তাহলে নিচেরটা যদি এই পাশে রেখে দিই, তার মানে এই যে 125কে রুট করলে কি হয়, 125কে যদি ভাগ করে দেখো 25 গুণন 5 সমান 125, 25 গুণন 5 125 কিনা, 25 25 50 4 25 105 25 125। তাহলে এটা কি করা যায় দেখো তো, আলটিমেটলি এমন করা যায় যে কি উপরে বলা যায় হচ্ছে 25 গুণন 5, তাই কিনা, নিচে কত 4, নিচে 4কে রুট করলে কত হয় 2 হয়, 25কে রুট করলে কত হয় 5 হয়। তাহলে আলটিমেটলি কি পাই, উপর পাই হইতেছে 5, নিচে পাই হইতেছে 2, রুট হলো 5, পাইছি। এটা হইতেছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, বের করতে পারলাম ভাইয়া, এটাই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশাল বড় ম্যাথ করে ফেলছি, কত কি কাজ ছিল দেখছো, ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটাকে কি দিব, এই ম্যাথটাকে আমি 5 স্টার ঘোষণা করলাম, বুঝছো, 5 স্টার, 5 স্টার রেস্তোরাঁ। ওকে ঠিক আছে, পারবো না ইনশাআল্লাহ। চলো আমরা একটু পূর্বের পাঠে ফিরে যাই, কোথায় ছিল পূর্বের অংশটুকুতে ফিরে যাইতে পারতেছে, ফিরে যায় না তো, চলো দেখি আমাদের এই অংশটুকুতে দেখি। আচ্ছা এখানে আমরা কাজ করলাম না, এই ম্যাথ তো আমরা করে ফেলছি না, এই ম্যাথ আমরা করে ফেলছি। তারপরে অংশটুকুতে আর আছে, এটা হইতেছে একটা সৃজনশীল, এটা করলে শেষ আশা করি, বুঝছো। এই সৃজনশীলটা তোমার এখন আমি একটু বলে দেই, তুমি দেখো এটা পারো কিনা, এটা তোমার একটা বিশেষ টাস্ক থাকবে বলতে পারো। দেখো তাহলে কি ফার্স্ট অফ অল কী করতে হইতেছে দেখো তো, এখন তুমি একটু মিল করো। দেখো এ একটা বিন্দু বলে দিছে, এ একটা বিন্দু বলে দিছে, ওকে, বি একটা বিন্দু বলে দিল, এ বিন্দু কত ভাইয়া 3,4, বি বিন্দু কত, আর সি বিন্দু কত -1, এবং ডি বিন্দু k,3, তাই না। আচ্ছা বিন্দু 4টি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে, তার মানে কি এ বি সি ডি এভাবে আছে। ওকে ঠিক আছে, এখন কি বললো, এখন 1 নম্বরে বললো দেখাও যে এ ও বি বিন্দুর সংযোজক সরলরেখা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। তাহলে এ ও বি বিন্দুর কি নির্ণয় করতে হবে, এ ও বি বিন্দুর সংযোজক সরলরেখা এক্স অক্ষের সাথে কি করে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। তাহলে এ ও বি বিন্দুর কি বের করতে হবে ভাইয়া, ঢাল বের করতে হবে। কি বের করতে হবে, ঢাল বের করতে পারবো, কেমন ঢাল বের করে, y2 - y1 ডিভাইডেড x2 - x1। তাহলে এই যে এই বি বিন্দুর ঢাল পাইলাম না, এখন সেই ঢাল, ঢাল যদি দেখো ঢাল যদি পজিটিভ হয়, কি হয় পজিটিভ, ঢাল যদি পজিটিভ হয় তাহলে এটা কি হবে সূক্ষ্মকোণ হবে। ঢাল যদি পজিটিভ হয় তাহলে এটা কি হবে, এটুকু কি বের করতে পারবো, কি করতে হবে বলো তো, কি করতে হবে বলো। শুরুতে ঢাল বের করলাম, ঢাল বের করতে একটা মান পাবো, সেই মানটা যদি পজিটিভ হয় তার মানে বুঝবো এটা কি কোণ, আর যদি পজিটিভ নেগেটিভ হয় তার মানে এটা সূক্ষ্মকোণ হবে না, পারবো। ওকে ঠিক আছে, খ নাম্বারে আসো, পি অফ এক্স ওয়াই, পি অফ এক্স ওয়াই বিন্দুটি এ ও বি বিন্দু থেকে সমদূরবর্তী হলে দেখাও যে 14x + 4y = 5। আচ্ছা পি বিন্দুর স্থানাঙ্ক কার থেকে সমদূরবর্তী বলো তো, এ ও বি বিন্দু থেকে। এ বিন্দুর স্থানাঙ্ক জানি বলো তো, এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে পি থেকে এ বিন্দুর দূরত্ব কি বের করতে পারবো, পি থেকে এ বিন্দুর দূরত্ব। দেখো দেখো বিষয়টা বুঝো, এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক একটা দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে, বি বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া আছে। তুমি নতুন একটা বিন্দু পাইলা পি, নতুন একটা বিন্দু কি পাইলাম পি। এখন বলো এই পি এ এর দূরত্ব কি বের করতে পারবো না, কেমনে বের করে, x - √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2। এখানে x এর কোনো মান দেওয়া নেই, এটাকে x আকারেই রাখবা, পারবো। ওকে দেন পরবর্তী কাজ কি, পি থেকে বি এর দূরত্ব এটাও বের করতে পারবো কিনা, এটা কি করব, আবার সেম x1 + 4 হোল স্কোয়ার প্লাস এই যে y1 - 2 হোল স্কোয়ার। এখন কি বলছে জানো, বলছে সমদূরবর্তী, অর্থাৎ কি এই দূরত্ব আর এই দূরত্ব কি, তাহলে তুমি শর্ত মতে কি বলবা যে পি এ এর দূরত্ব সমান পি বি এর দূরত্ব, তাই কি না। এই দূরত্বগুলো বের করে ওই রুট ছিল, তারপর আরও ক্যালকুলেশন করতে দেখবা যে তোমার মিলে যাবে। কি মিলে যাবে, তোমার মিলে যাবে হইতেছে 14x + 4y = 5। এটা তোমার মিলে যাইতে বাধ্য, বুঝছি, পারবো।
বি নাম্বার কি বুঝছি বলো। সমীকরণটা কিভাবে বের করবো? পি এ এর দূরত্ব বের করছো না? তাহলে কি বলছে? এটা সমদূরবর্তী। তাহলে তুমি কি বললা? শর্ত মতে পি এ এর দূরত্ব সমান, তাহলে এই ইকুয়েশন সমান, তারপর মিলাবা, দেখবে এটা মিলে যাবে। পারবো এটা? এখন পারবো? ওকে, খ নাম্বারও পারবো। কোথায় গেল? এত ডিস্টার্ব করে ফেললো। আচ্ছা, আমরা তো এখানে আসতে চাই নাই, আমরা তো কিছুক্ষণে আমাদেরকে সব এলোমেলো করে দিল। দাঁড়াও, আমরা ছিলাম হইতেছে ওকে, আমাদের টার্গেট ছিল হইতেছে আচ্ছা, তাহলে আমরা যদি এখানে তো আমরা বের করতে চাইতেছি আমরা কত দূরে পার হয়ে গেছি। আচ্ছা, এটা এখন ক্লোজ করতে হবে। আচ্ছা, এগুলো তো আমি হইতেছে করতে চাইতেছি না, আমাদের তো একটু ডিস্টার্বই ফেললো। চলো আমরা এখানে যাই, দেখি কোথায় ছিলাম। স্লাইডে ছিলাম, স্লাইড থেকে আমি হইতেছে 7 এক্সিস্ট, এই যে এখানে আমরা ছিলাম, এটা তো শেষ পর্ব। আচ্ছা দেখো, এই যে পরবর্তী অংশটা যেটা আমরা বুঝাইতে চাইতেছিলাম, তাহলে হলো এই যে দেখো, তাহলে এই ক নাম্বার তো আমি পারবো না। আরে আমি ব্যাখ্যা করে টাচ করতেছি, বুঝছো? ক নাম্বার পারবো। ওকে, খ নাম্বারটা কী ছিল ভাই? কী করলাম? পি থেকে এ বিন্দুর স্থানাঙ্ক, আবার পি থেকে বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর দূরত্ব, দুটা যোগ করে আমরা যেটা হবে সেটাই তোমার ইকুয়েশন। এটাও পারবো। এখন গ নাম্বারে আসো। গ নাম্বার কী বললো? এ বি সি ডি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো কিনা? ক্ষেত্রফল নির্ণয় কেমনে? আগের ক্লাসে শিখাইছিলাম কি? x1 হাফ ইন্টু মডুলাস x1 y1 x2 y2 x3 y3 x4 y4 আবার x1 y। ওকে, ঠিক আছে। এটাতে আমি কি পাইলাম? চতুর্ভুজের ক্ষেত্রফল পাইলাম। এখন এটা সমান, দেখো চতুর্ভুজের ক্ষেত্রফল কি সম্পূর্ণ বের করতে পারবা? দেখো, এ বিন্দুর একটা মান জানো, বি বিন্দুর একটা মান জানো, সি বিন্দুর একটা মান জানো, কিন্তু ডি বিন্দুর কিন্তু মান সম্পূর্ণ জানো না, কারণ কে আছে। তাহলে এই জন্য কি এই চতুর্ভুজের ক্ষেত্রফল সম্পূর্ণ বের করতে পারবা? পারবো না, কে এর জন্য একটু আটকে থাকবে, তাই কি না? বুঝতে পারছো? কারণ কে তুমি মান জানো না। ওকে, তারপর কি বলে দিছে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের 3 গুণ। এখন দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে পারবা কিনা? পারবে না? এই তিনটাতে বের করতে পারবা। এখন আবার কি বলছে জানো? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের 3 গুণ হলে, তার মানে চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের 3 গুণ হলে কে এর মান কত? মানে কি বুঝতেছ? মানে তোমাকে আরেকটু ক্লিয়ার করে বলি। দেখো, মানে হইতেছে ক্ষেত্রফল অফ কি এ বি সি ডি সমান এটার 3 গুণ। এটার 3 গুণ হওয়ার অর্থ কি? এই যে ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে না, এ বি সি, এটার কি হবে? গুণন 3। এর সাথে 3 দিয়ে কি করতে হবে? এটা কি পারবো? তার মানে কি এবিসি এর ক্ষেত্রফল বের করবো, তাকে 3 দিয়ে গুণ করবো, সমান এটার ক্ষেত্রফল যেটা বের করবো। তাহলে এখান থেকে তুমি কার মান বের করতে পারবা? এখান থেকে তুমি কে ইজ ইকুয়াল কি সেটার মান বের করতে পারবো। তার মানে ওই যে শুরুর 11.1 করাইছি, 11.2 ক্ষেত্রফল বুঝছো, 11.3 আজকে করাইছি, তারপর 11.4 সমীকরণে আসছি। সব কিছু এতক্ষণ যদি বুঝে থাকো, 1 2 3 3টা তুমি পারবা, এবং তুমি সহ যারা দেখবে তারা আশা করি পারবে। তো এটা যদি আমি প্রপারলি পারি, তার মানে বুঝবো যে ওকে, না পারলে আবার এটা করাই দিতে হবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, এটা আমরা করবো। এবং নেক্সট পার্টে আমাদের চেষ্টা থাকবে কি, এই টাইপের যতগুলো সৃজনশীল প্রশ্ন আসা সম্ভব সবগুলো আমরা একটু ক্লিয়ার করে দেবো, বুঝছি? ঠিক আছে, তাইলে আমরা এটাকে আর করে দিতে হবে, একটু টার্গেট রাখতে পারি না যে এটা আমি করে দেখাবো। ওকে, প্রশ্ন তোমার কাছে আছে? এই প্রশ্নটা সুন্দর করে উঠে নিব। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইনশাল্লাহ আমরা আশা করি তাহলে এই জিনিসগুলো প্রপারলি পারবো। এই জিনিসগুলো প্রপারলি বুঝে থাকলে আমাদের টার্গেট থাকবে পরবর্তী পদক্ষেপে যাওয়া। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তাহলে এখান থেকে আমরা পরবর্তী অংশটুকু কাজ করে ফেলবো। ঠিক আছে, পারবো না? ওকে, তাহলে এটাই তোমার টাস্ক থাকলো, এটা ইনশাল্লাহ করতে পারলে বুঝবো যে হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এতটুকুই থাক। এর পরবর্তী স্লাইড যদি বলো, পরবর্তী স্লাইডে কী ছিল? এটাই ছিল পরবর্তী স্লাইডে হইতেছে পরবর্তী স্লাইড। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, এর মাধ্যমে আমরা কি করতে পারি? এখানে এন্ড টানতে পারি, বুঝছো? এখানে হইতেছে এখানে যতটুকু আমরা ছিলাম ততটুকু আমরা করে ফেলছি, এটাও আমাদের ওকে।
9, 10, 11 চ্যাপ্টার এতটুকু ওকে। এবং পরবর্তী নেক্সট পার্টটা হইতেছে আমরা কি করতে চাইছিলাম, একটা প্রশ্ন করাইতে চাইছিলাম। সেই প্রশ্নটা যখন আমরা করাবো ইনশাল্লাহ তখন দেখতে পারবো। এখান থেকে আমরা প্রেজেন্টেশন মোডে আসি। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এখানে আমরা যেখানে ছিলাম আর কি, আমরা ছিলাম হইতেছে এই যে এই ম্যাথে না। আচ্ছা, এর পরবর্তী অংশ যদি বলো, সেটা হলো টেক টেস্ট। এটা দেখানোর জন্য এত কষ্ট করে, বুঝছো? ঠিক আছে, এটা মানে একটা শান্তি দেয় যে যাক আলহামদুলিল্লাহ একটা শেষ হইলো, তাই না? ওকে, ঠিক আছে, এটা শেষ হলে পরবর্তী অংশ আমরা একটু মজা করে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ ভরসা। বাকি অংশগুলো আবার আমরা ধাপে ধাপে শেষ করব। এবং আশা করি তোমরা এটা প্রপারলি বুঝে থাকলে, বললাম তো ক্লাস 9, 10 যেমন প্রপারলি পারবা, ইন্টারমিডিয়েটও ভালো করে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাস। ততদিন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।